হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে এবং তাপগতিবিদ্যার 11 নম্বর লেকচারে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো আমাদের চলছিল তাপগতিবিদ্যার ফ্রি প্লেলিস্ট, এর মধ্যে 10টা ক্লাস হয়ে গেছে। আজকে 11 নম্বর ক্লাসে সবাইকে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। এখন তোমরা যখন যুক্ত হবা, যুক্ত হলেই আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো, রাইট? আশা করছি সবাই ডেফিনেটলি ভালো আছো। কী অবস্থা শিহাব, কেমন আছো? আই থিঙ্ক শিহাব তুমি ভালো আছো, রাইট? তো শিহাব রেগুলার ক্লাস করে, যারা যারা রেগুলার ক্লাস করো তারা এখান থেকে খুব খুব বেনিফিটেড হবে এবং ক্লাসটি কেবল শুরু হলো এবং আমি আশা করছি যে কয়েক মিনিটের মধ্যে সব স্টুডেন্টরা ধীরে 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 যুক্ত হয়ে যাবে। আচ্ছা, ফাইন। সো আমরা হোপ ইউ গাইজ রিমেম্বার যে লাস্ট ক্লাসটা যখন লাস্ট ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটাতে আমরা তাপগতিবিদ্যা 10 নম্বর লেকচার পড়ছি এবং কার্ণচক্র পড়েছিলাম এবং কার্ণচক্র যখন পড়েছি, এখন আজকের ক্লাসে আমরা কার্ণচক্রের ওই যে চক্রটা দেখছিলাম, ওই চক্রে কৃতকাজ কেমনে বের করে এবং কার্ণচক্র রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স আছে যেইগুলো আছে ক্লাসে আমরা সলভ করব। ওকে, এবং কার্ণচক্র সলভ হয়ে গেলেই কিন্তু আমাদের আর আর মাত্র দুইটা টপিক বাকি থাকবে, একটা হচ্ছে এনট্রপি আর একটা হচ্ছে গিয়ে রেফ্রিজারেটর। কার্ণচক্র শেষ হয়ে গেলে আমাদের জাস্ট আর দুইটা টপিক বাকি থাকবে। আমরা 15টা ক্লাস নিব বলছি, তাহলে আজকে 11 নম্বর ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা রেফ্রিজারেটর পড়ে ফেলতে পারবো এবং রেফ্রিজারেটর পড়া হয়ে গেলেই আমরা হচ্ছে গিয়ে এনট্রপি পড়তে পারবো এবং এই দুইটা পড়া হয়ে গেলে লাস্টের দুইটা ক্লাসে আমরা প্রচুর প্রবলেম সলভ করতে পারবো। আমার সব থিওরি পড়ানো হয়ে যাবে, এরপরে খালি অঙ্কের উপর দিয়ে যাবো। অঙ্ক তোমাদের জন্য রেডি করা হয়েছে এন্ড ইউ গাইজ উইল লাভ ইট। ওকে, ফাইন। তো বিফোর ফার্দার ডু, তোমাদের কাছে এক্সপেকটেশন এটা হচ্ছে গিয়া সবাই এখন ধীরে ধীরে যুক্ত হইতে হবে, তাই না? তোমরা যদি যুক্ত হও সেক্ষেত্রে কিন্তু ক্লাসটি শুরু করা যাবে, তাই না? আলহামদুলিল্লাহ। শিহাব, কি অবস্থা? আয়শা, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। এখন সবাই এই কই 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 বন্ধুদেরকে মেনশন করো, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা, আমি 1 থেকে 2 মিনিট টাইম নিব যেন করে তোমরা আসলে এই ক্লাসে যুক্ত হতে পারো। এবং আমি কিন্তু বলছি যে আমি যেটা খেয়াল করলাম, যে জিনিসটা আমি আসলে খুব ক্লোজলি অবজার্ভ করছি সেটা হচ্ছে অনেক ছেলেপান আসলে রেকর্ডেড ক্লাসটা করে। আর যারা লাইভে ক্লাস করে তারা তো আসলে মোর অ্যাটেন্টিভ। তবে প্রত্যেকদিন ক্লাস শেষে অগণিত নোট কিন্তু আসলে আসতে থাকে এবং নোটগুলো যখন আসে আমি নোটগুলো দেখে আমার ওই যে আছে না আই সুদিং, আমার 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 চোখ ভরে যায়। আমার চোখের শান্তি বলে একটা ব্যাপার আছে, তাই না? চোখের শান্তি। ওকে, চোখের শান্তি আমার ভালো লাগে তখন। তোমরা এত সুন্দর করে নোট করো। আমি বলেছিলাম যে নোট কন্টেস্ট চলতেছে, সেই অনুযায়ী তোমরা নোট করো, তা না। নোট কন্টেস্ট চলতেছে এবং সেই কন্টেস্টে যারা প্রথম 5 জন থাকবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে 5,000 টাকা। তো সেটা গেল একটা কথা, কিন্তু সেজন্যই যে তোমরা নোট করো তা না। তোমরা তোমাদের জন্যই নোটটা করো এবং নোটগুলা আমি বলেছিলাম যে অনেকের নোট হয় এরকম যে মনে হয় যেন টাইপ করছে। অ্যান্ড দ্যাটস অ্যামেজিং। আসলেই বর্তমানে এখন নোটগুলো আসতেছে সবার এরকম টাইপ করা, স্কেল ধরে ধরে টাইপিং আকারের মতো করেছে নোট করে। দেখলে মন ভালো হয়ে যায়, নিজের লেকচার দেখে নিজের ভালো লাগে। আশা করি বলছো এতদিন পর আজকে লাইভ ক্লাস ধরলাম, আপনার স্যার লেকচার 9-10 করে আসলাম। ভেরি গুড, ভেরি গুড। কাকলি, এখন থেকে তুমি একটা প্রতিজ্ঞা করো যে রেগুলার এভাবে করে ক্লাস করবা। দেখো, সাকসেসফুল যদি লাইফে হতে চাও তাহলে নিজেকে চেঞ্জ করতে হবে। সেটা তোমার সত্য, সেটা আমার সত্য, প্রত্যেকটা মানুষের সত্য। রেগুলার তোমাকে কাজগুলো করতে হবে। তুমি যদি কাজ জমাইতে থাকো আস্তে আস্তে করে এত পরিমাণ কাজ জমে, ওইটার প্রেশারে ওইটার ডিপ্রেশনেই স্টুডেন্টরা আসলে ভেঙে পড়ে। ছোটবেলায় আমাদের মানসিকতা অনেক দৃঢ় থাকে, প্রথম প্রথম যখন সব কিছু ঠিক থাকে ইন্টারমিডিয়েটে। এই যে তোমরা যারা 27 ব্যাচ আছো তারা তারা এখন ইয়ার ফাইনালের দিকে যাচ্ছ। 2 মাসের মধ্যে তোমাদের মেজরিটি ইয়ার ফাইনাল শেষ হবে। 2 থেকে আড়াই মাসের মধ্যে সবার ইয়ার ফাইনাল শেষ হয়ে যাবে, ইয়ার চেঞ্জিং হয়ে সেকেন্ড ইয়ারে চলে যাবে। 28 ব্যাচ চলে আসবে, ওদের এইচএসসি পরীক্ষা চলতেছে। ওরা যখন ওরা হয়তো বা কলেজে পদার্পণ করবে 3 মাসের মধ্যে। এইচএসসি পরীক্ষা চলবে, প্র্যাকটিক্যাল চলবে, ওখানে 1.5 মাস। এরপরে রেজাল্ট দিবে, 1 মাসের মতো একটা টাইম যাবে। এরপর রেজাল্ট দিবে, তারপরে কলেজ ভর্তি হবে। তো 3 মাসের মতো একটা সময়ের মধ্যে 28 ব্যাচ চলে আসবে আর তোমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবা। তো সেকেন্ড ইয়ারে ওঠার পরে কিন্তু বাস্তবতা একদম ইউটার্ন মেরে দিবে। কেন ইউটার্ন মেরে দিবে? কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ারে তুমি যত সময় পাইছো সেকেন্ড ইয়ারে অত সময় পাবা না। ফার্স্ট ইয়ারে তুমি 10 মান্থসের মতো সময় পেয়ে যাও। ফার্স্ট ইয়ারে 10 মাস 11 মাস টাইম পাওয়া যায়। সেকেন্ড ইয়ারে সর্বোচ্চ 6.5 মাস, 6.5 মান্থস। ফার্স্ট ইয়ারে পড়ে তোমরা এই আমাজে আসো না যে সেকেন্ড ইয়ারে যখন উঠবো তখন এরকমই 10-11 মাস পাবো, পাবা না। সেকেন্ড ইয়ারে দেখবা সিলেবাসটা একটু অন্যরকম। ফার্স্ট ইয়ারের কিছু অংশ বাকি থাকে, সেগুলা কাভার করার একটা ও থাকেই বাকি মানুষের। সব তো পড়া হয় না, ওইটা কাভার করার একটা টেনশন থাকে। এবং সেকেন্ড ইয়ারে তুমি ম্যাক্সিমাম পাবা 6 মান্থ বা 6.5 মান্থ।
তো ওই জায়গাতে যায় তখন মনে হয় হায় রে আমি ফার্স্ট ইয়ারে যদি পড়তাম রে ঠিক মতো, তাহলে এই ঝামেলা হইতো না। এই কারণেই কিন্তু আমরা সেকেন্ড ইয়ার কোর্সটা আসলে একটু আগে শুরু করলাম। একটু আগে বলতে কি বেশি আগে না, এটাই ঠিক টাইম। ওকে ফাইন, যাতে করে আমরা 2-3টা চ্যাপ্টার আগায় যদি রাখতে পারি সেকেন্ড ইয়ারে ওঠার আগে, তাহলে সেক্ষেত্রে আমরা অনেকটাই প্রেশারলেস ফিল করব। এখন সেই জায়গা থেকে আমি বলতেছি দেখো এভরি ডে ক্লাস করা খুব 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 ইম্পর্টেন্ট। ক্লাস জমাইলে জমতেই থাকে, আমরা যখন কাজ জমাই মনে হয় এই তো একটু পরে করে নিব, ওই একটু পরে করতে যায় তুমি কত কিছু করবা, অনেক কিছু জমে যাবে। তার সাথে তোমাকে বলবো যে সবাই লাইভ ক্লাস করো ভাই, ক্লাস জমায় না, কাজ জমায় না, প্যারা খেয়ে যাবা। ওয়ালাইকুম আসসালাম আজমিনী আক্তার, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জান্নাত সালাম জানাইছো, আজকে আমার ফার্স্ট লাইভ ক্লাস বলছো। ওকে জান্নাত, তাহলে এই ক্লাসটা তো করবাই, পাশাপাশি আগের যে ক্লাসগুলি আছে, যে ক্লাসগুলি তুমি আসলে জমিয়ে রাখছো, যেগুলো তোমরা করো না সেগুলো কিন্তু করে ফেলতে হবে, ঠিক আছে? এবং এখন যেটা তোমরা করতে পারো, তোমাদের বন্ধুদেরকে মেনশন করতে পারো এই কারণে, এ লাইভ ক্লাস নিতেছি, পোলাপান ক্লাসে থাকে না কেন? পোলাপান ক্লাসে না থাকলে আমার কিন্তু খুব খুব মন খারাপ হয়, ভয়ানক মন খারাপ হয়। যাক অরেভার ইট ইজ, তোমরা যদি ক্লাসে নাও থাকো, আমি জানি রেকর্ডের আকারে তোমরা সবাই ক্লাসগুলি করে নিবা, সেই জন্য আমি বলছি যে আমি আমার যেটা যেটা পড়ানো সেটা আমি পড়াই ছাড়বো। কারণ আমি জানি এই ক্লাসগুলোর অ্যাকচুয়াল এফিসিয়েন্সি বা পারসুয়েশনটা আসলে পাওয়া যাবে যখন পুরো প্লে লিস্টটা শেষ হবে। আমরা লাস্ট দিন কার্ণচক্র পড়েছিলাম, তো আজকে আমরা কার্ণচক্রের যে পরবর্তী অংশগুলো আছে সেই অংশগুলোর মধ্যে যাব, এবং আশা করব তোমরা পুরো ক্লাস জুড়ে আসলে থাকবা, তাই না? ক্লাস জুড়ে যখন থাকো না তখন মনে হয় যে একটা ধরে ধরে মাইরা পিডায় একদম ঘুষায় ঠিক করে দিই। ফাইন, এবার আসো আমরা ক্লাসটা শুরু করি। আমরা ক্লাসটা শুরু করি। সো তোমরা মনে আছে নিশ্চয়ই লাস্ট ক্লাসে আমরা কার্ণচক্রের গ্রাফটা দেখছিলাম। আমরা কার্ণচক্রের গ্রাফটা দেখছিলাম, তাই না? কার্ণচক্রের লাস্ট ক্লাসে আমরা কার্ণচক্রের গ্রাফটা দেখছিলাম। তো এই গ্রাফটাকে আজকে আমরা আরো বেশি ব্রেকডাউন করব, কারণ হচ্ছে গিয়া এইখান থেকেই 40-45% কোশ্চেন তাপ ইঞ্জিন ও কার্ণচক্র থেকে আসে। তাপগতিবিদ্যার যদি আমি বোর্ডের কোশ্চেনের কথা বলি, তাহলে 40-45% কোশ্চেন এখান থেকে আসে। তো কিছু করার নাই, যারা যারা সালাম দিছে ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এবার ক্লাসে আসেন, আপনারা এবার ক্লাসে আসেন, ক্লাসে থাকবেন, ক্লাসে ইফেক্টিভ কোশ্চেন করবেন, সেটা আমি আসলে বেশি অ্যাপ্রিসিয়েট করব। ওকে ফাইন, এবং এটাই হয়, আমি দেখছি তোমরা অনেক জোস, তোমরা আসলে ক্লাসে যখন পড়ানো হয় তখনই তোমরা সবাই আসো। তো ওইটাই আমি আশা করবো। তো এবার দেখো যে 40-45% কোশ্চেন আসলে কার্ণচক্র রিলেটেড কোশ্চেন থেকেই আসে। ওকে, সো দ্যাটস ওয়াই এটাকে আমাদের ভালো করে পড়তে হবে, কার্ণচক্র এবং তাপ ইঞ্জিন থেকে আসে। তো আমরা লাস্ট ক্লাসে আমরা কার্ণচক্রের গ্রাফটা দেখছিলাম। লাস্ট ক্লাসে আমরা কার্ণচক্রের গ্রাফটা দেখছি, তাই না? এই গ্রাফে আমরা দেখেছি পিভি এর যে গ্রাফ, আজকে আমরা চমৎকার কিছু অঙ্ক করবো, তাই না? পিভি এর যে গ্রাফ আছে, এই গ্রাফে আমরা কার্ণচক্রের গ্রাফটা দেখছি। কার্ণচক্রে মোট কয়টা প্রক্রিয়া হয় আমরা জানি সবাই, যে কার্ণচক্রে মোট 3টা প্রক্রিয়া হয়। কার্ণচক্রে মোট 3টা প্রক্রিয়া হয়, একটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সমষ্ণ আইসোথার্মাল এক্সপ্যানশন বা সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ। এরপর 2 নম্বরে কি হয়? রুদ্ধতাপীয় প্রসারণ। এরপরে হয় রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় 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 প্রসারণ। তার মানে এই প্রথম 2 প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি আমাদের প্রসারণ হয়, তাই না? প্রথম 2 প্রক্রিয়া আমাদের প্রসারণ হয়। এরপরে 2 প্রক্রিয়া কি হয়? এরপরে 3 নাম্বার যে প্রক্রিয়া আছে, এখানে হয় সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন, তাই না? আমরা দেখেছি সমষ্ণ সংকোচন, এখানে আয়তন কমে, সমষ্ণ সংকোচন। এবং 4 নাম্বার যে প্রক্রিয়া আছে এটাকে আমরা বলতেছি রুদ্ধতাপীয় সংকোচন, এটাকে আমরা বলতেছি রুদ্ধতাপীয় 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 সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, তাই না? এই যে অংশটা আছে এটাকে বলা হয় তাপ গ্রহণ পর্যায়, এটাকে বলা হয় তাপ বর্জন পর্যায়, এটাকে আমরা বলতেছি তাপ গ্রহণ পর্যায়, তাপ গ্রহণ পর্যায়, এটা হচ্ছে তাপ গ্রহণ পর্যায়। এবং এটাকে আমরা বলতেছি তাপ বর্জন পর্যায়, তাপ বর্জন পর্যায়, তাপ বর্জন পর্যায়। আমরা জানি যে তাপ ইঞ্জিন তাপ গ্রহণ করে কিছুটা তাপ বর্জন করে, আর ওদের বিয়োগফল পরিমাণই হচ্ছে কি আমরা কাজ পাই, এবং সেটাই কিন্তু হচ্ছে এই চক্রের আবদ্ধ ক্ষেত্রফলের সমান হয়। ইজন্ট ইট? ওকে, ইজন্ট ইট? এই যে এখন থেকে আজকে আর থেকে আমি তোমাদেরকে একটা কাজ দিলাম যে লাইভে আসলে অডিয়েন্স সবসময় ম্যাটার করে না, লাইভে অডিয়েন্স আসলে ম্যাটার করে না, এটা ট্রু। কজ ক্লাস সবাই মেজরিটি রেকর্ডেড করে, কিন্তু লাইভে সাফিসিয়েন্ট নাম্বার অফ অডিয়েন্স থাকলে ক্লাসটা নিতে একটু সুবিধা হয়, তাই না? আমি জানি যে এরকম দিন আসবে, এটা তো কেবল প্রথম চ্যাপ্টার শুরু, আমরা 11 নম্বর লেকচার, অনেক ভিডিও দিয়ে আমি আস্তে আস্তে করে 27 ব্যাচের মধ্যে সরায় যাব।
তখন দেখা যাবে লাইভে অত্যাধিক স্টুডেন্ট চলে আসবে এবং তখন খুব প্যারা আসলে বেশি স্টুডেন্ট হলে পড়ানো যায় না, এটাও সত্য। কিন্তু এই মুহূর্তে যেহেতু নাম্বার অফ স্টুডেন্ট একটু কিছুটা ফ্লাকচুয়েট করছে, তোমাদেরকে যেটা বলবো, তোমাদের যত বন্ধু বান্ধব আছে 27 ব্যাচে, সবাই কলেজে পড়ি না, সবাই যেহেতু কলেজে পড়ি সবাই ফ্রেন্ড আছে না, হইতে পারে ওই কোর্স করে না, ওই কোর্সেও থাকতে হবে এমন তো না, নট ন্যাচারালি তো কোর্সেই থাকতে হবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমাদের বন্ধুদেরকে বল, আচ্ছা এই ক্লাসটা করে দেখ, ক্লাসটা কেমন লাগে, তাই না? ভালো জিনিসের কদর করতে শিখো ভাইয়া। তোমরা একটু ক্লাসে থাকলে তাহলে ওইখানে যদি নাম্বার অফ অডিয়েন্স থাকলে আমার একটু পড়াইতে সুবিধা হয়, এইটুকুই তো তোমাদের কাছে চাই, এর থেকে বেশি তো না। ওকে ফাইন, এবার আসো যে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ তো আমরা দেখছি প্রথমে যেটা হয় সেটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। তাহলে প্রথমে একটা নির্দিষ্ট বিন্দুতে থাকে, এবং নির্দিষ্ট বিন্দুতে এখানে চাপ আয়তন পি, লেটস সে এখানে চাপ আয়তন পি এ ভি এ, এই বিন্দুর নাম দিলাম আমরা এ বিন্দু। এখন সমষ্ণ প্রসারণ হয়, প্রথমে কি হয়, সমষ্ণ প্রসারণ। তো সমষ্ণ প্রসারণ হয়ে এরকম একটা বিন্দুতে আছে, এটা আমরা লাস্টের দিন পড়ছি, ওইটাই আবার পড়তেছি, কথা এখান থেকে শুরু করব। তো আমরা বি বিন্দুতে চলে আসি, আর বি বিন্দুতে আসলে চাপ পিবি আর আয়তন হচ্ছে ভিবি। আয়তন বাড়ছে, চাপ কিছুটা কমছে, দেখো এই সামনের দিকে গেছে মানে আয়তন বাড়ছে, আর একটু নিচে নামছে, দেখছে চাপ একটু কমছে। এইটা গেল সমষ্ণ প্রসারণ। এরপরে কি হয়, রুদ্ধতাপীয় প্রসারণ। তো রুদ্ধতাপীয় প্রসারণ যখন হয়, সমষ্ণ রেখার থেকে রুদ্ধতাপীয় গ্রাফ কি হয়, ঢালু হয়, তাই না? সমষ্ণ থেকে রুদ্ধতাপীয় গ্রাফটা ঢালু হয়। তো দেখতে পাচ্ছি যে এইখানে ছিল, প্রথমে ছিল এই জায়গাতে, তাই না? এখানের আয়তন ছিল ভি এ, এখান থেকে চলে আসছে এই বিবিন্দুতে। তো দেখতেছো যে আয়তন কিছুটা বাড়ছে। এরপরে যখন বি বিন্দু থেকে সি বিন্দুতে যায়, বি বিন্দু থেকে যখন সি বিন্দুতে যায়, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় গ্রাফ একটু বেশি ঢালু হয়। তো কতটুকু ঢালু হয় এটা আজকের ক্লাসে আমরা দেখব। অনেকগুলো অঙ্ক করব, বুয়েটের অঙ্ক 2-3টা করব এবং বইয়ের অঙ্কও করব, এবং কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করব। বুয়েটেও আসে না, এইচএসসিতেও আসে না, এমন এমন কনসেপ্ট আমরা পড়ে ফেলবো, ইজি লাগবে। কথা হচ্ছে পড়াই দিলাম মহান কঠিন অঙ্ক। এরকম অনেক সময় হয় যে টিচার এসে খুব কনফিডেন্ট, আজকে তো পড়াবো মামা, আজকে তো জম পড়াবো, টিচার ইচ্ছা মতো আলতু ফালতু অঙ্ক করায় টরায় বেরোয় যায়, মনে করে আজকে যা পড়াইছি না। কিন্তু ফ্যাক্ট দেখা যায় স্টুডেন্ট কিছু বুঝে নাই। এরকম একটা পড়ানি আছে না যে টিচার পড়ায় মহা খুশি ভাই, এরকম। যখন 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 কোনো প্রতিষ্ঠানে আন্ডারে আমি ক্লাস নিছি, যে একসময় উদ্দেশ্যে ক্লাস নিছি, অনেক প্রতিষ্ঠানে ক্লাস নিছি, নিজে ফিজিক্স নিয়ে ক্লাস নেই। তো অনেক টিচারদের সঙ্গে অনেক সময় আলোচনা হয়, বলে না যে ভাই আজকে যা ক্লাস নিছি না নিয়াজ ভাই, আজকে এই সেই হ্যান ত্যান পড়ায়া শেষ করে দিছি পুরা। তো আমি চিন্তা করি ভাই পড়াইছস তো ভালো কথা, কিন্তু স্টুডেন্ট কতটুকু নিতে পারছে? আমি একদম এখন যে প্রথম থেকেই আইআইটি অঙ্ক বসা, তো নিজের কাছে মনে হয় আমি আত্মসন্তুষ্টিতে আত্মতৃপ্তিতে ভুগে যে আমি আজকে পড়াইছি, কিন্তু স্টুডেন্ট নিতে পারে না। তো ওইখানেই প্রবলেম। আমরা অনেক উচ্চতা পর্যন্তই পড়বো, কিন্তু শতভাগ স্টুডেন্ট সেটা বুঝতে পারবে। এই জায়গাতে আমি সিগনিফিকেন্টলি চেঞ্জ আনতে পারবো। আমি তোমাদেরকে বললাম আমার ক্লাস তোমাদের যাদের ভালো লাগে, মেজরিটিরই ভালো লাগে, তোমাদের ফিডব্যাকটা পাই, এবং যাদের ভালো লাগে তাদের মেইন কারণটাই হচ্ছে গিয়ে আমি সহজ কঠিন যাই পড়াই তুমি সেটা বুঝতে পারো, রিসিভিং রেট পার্সেন্টেজটা অনেক বেশি। সো আই উইল মেক ইট শিওর। এমন প্রবলেম সলভ করবো যে টাইপের প্রবলেমগুলো আমরা আসলে একাডেমিকে তো রাখো, অ্যাডমিশনও হয়তো বা সলভ করি না, আজকেই আমরা করবো, তাই না? কার্ণচক্রটা পুরোটা আবদ্ধ ক্ষেত্রফল কত হয় এটা আমরা বের করবো আজকে, পুরোটা আবদ্ধ ক্ষেত্রফল, এটা আমি দেখি নাই কাউকে ইউজুয়ালি পড়াইতে। সো এটার বিভিন্ন রকম কেস আমি আসলে সলভ করবো, এবং আমি এটা বলতে পারি যে একদম একদম নাদান বাচ্চা ওয়েও বুঝতে পারবে তোমরা দেখো। এবার আসো চ্যাপ্টারে আর কয়টা ক্লাস লাগবে? লাবিব বলছো, লাবিব আমি তো প্রথমেই বলে নিছি 15টা ক্লাস নিব, আজকে 11 নাম্বার ক্লাস, আর 4টা ক্লাস আছে, আর শেষের দিকে চলে আসছি। কার্ণচক্র আছে, শেষ হয়ে গেলে থাকবে হচ্ছে গিয়া ওই রেফ্রিজারেটর আর এন্ট্রপি। ফাইন। তো এবার আর টুকটাক কয়েকটা সূত্র টুত্র থাকবে, ওগুলো আমরা দেখবো সব। এবার আসো, তো বি থেকে সি বিন্দুতে যখন সি বিন্দুতে আসছে, পিসি ভিসি, দেখো আয়তন কিন্তু বেড়েছে, আয়তন বেড়ে গেছে, আয়তন কিছুটা কিন্তু বেড়ে গেছে। দেখো বি বিন্দু থেকে সি বিন্দুতে আসছে, আয়তন বেড়ে ভিসি, আয়তন বাড়ছে। এই দুইটা কিন্তু রুদ্ধতাপীয় সমষ্ণ প্রসারণ এবং রুদ্ধতাপীয় প্রসারণ। ওকে ফাইন। এরপর সমষ্ণ সংকোচন। সমস্ত সংকোচনে কি হবে? সমস্ত সংকোচনে এটার মতোই জাস্ট পেছনে আসবে, তাই না? এইটার মতোই জিনিসটা জাস্ট পেছনে এদিকে চলে আসবে। এই যে ডি বিন্দুতে আসছে এবং ডি বিন্দুতে যখন আসবে এখানে চাপ আয়তন হবে পিডি ভিডি।
পিডিভিডি এবং দেখো আয়তন কিন্তু কমে গেছে, খেয়াল করছো যে আয়তনটা কিন্তু কমে গেল, তাই না? আগে ছিল সি বিন্দুতে, সি থেকে এই ডি বিন্দুতে যখন আসছে তখন আয়তন ভিডি, তার মানে আয়তনটা তো কমে গেল, আয়তনটা কমে গেছে, ফাইন। এরপর কি হবে? এরপর হচ্ছে ডি, এর এই যে গেল সমস্ত সংকোচন, দেখো আয়তন কমেছে, সংকোচন, এবার রুদ্ধতাপীয় সংকোচন, এবং রুদ্ধতাপীয় সংকোচন যখন হবে এটার মতোই যে চুলটা দিকে যাবে, দেখো এই যে আবার এ বিন্দুতে ফিরে আসবে, আবার এ বিন্দুতে ফিরে আসবে, আবার এ বিন্দুতে ফিরে আসবে। দেখো আয়তনটা ডিতে ছিল, ভিডিতে ছিল, ভিএতে চলে আসছে, মানে পেছনে আসছে, আয়তন কমছে, চাপ বাড়ছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে কার্নোচক্র, যেটা আমরা আগের ক্লাসে দেখছিলাম, এই গ্রাফটা দেখছিলাম। এবং এখানে মোট কৃত কাজ, এখানে মোট কৃত কাজ, এখানে মোট কৃত কাজ, এখানে মোট কৃত কাজ হবে হচ্ছে গিয়ে আবদ্ধ ক্ষেত্রফলটার সমান। এখানে যে ক্ষেত্রফলটাকে সে আবদ্ধ করতেছে, এখানে যে ক্ষেত্রফলটাকে সে আবদ্ধ করতেছে, চক্রের কাজ হচ্ছে গিয়ে আবদ্ধ ক্ষেত্রফলের সমান। এখানে যে ক্ষেত্রফলটাকে সে আবদ্ধ করতেছে এইটাই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের মোট কৃত কাজ, এইটাই আমাদের মোট কৃত কাজ, এটাই আমাদের মোট কৃত কাজ। এই যে দেখো ক্ষেত্রফলকে কিন্তু আবদ্ধ করে ফেলছে, তাই না? এই যে ক্ষেত্রফলটাকে আবদ্ধ করে ফেলছে, এটাই হচ্ছে গিয়ে আমাদের মোট কৃত কাজ হবে, এটাই আমাদের মোট কৃত কাজ হবে, তাই না? এবং এটা আমি দেখাইছিলাম লাস্ট ক্লাসে, খুব সুন্দর করে দেখাইছি। এইখানটাতে যতটুকু ক্ষেত্রফল তত হচ্ছে গিয়ে সেটাই হচ্ছে গিয়ে মোট কৃত কাজ। তো একটা সহজ টাইপের এমসিকিউ আছে, সহজ টাইপের এমসিকিউটা কিরকম? এই এমসিকিউটা এইচএসসি পরীক্ষাতে আসছে, বা আমি দেখলাম টেস্ট পেপারে দেখলাম যে দুইটা গ্রাফ দিয়ে বলবে, অনেকগুলো গ্রাফ দেবে, যে কোনটার কাজ বেশি, যে খ নাম্বারের কোশ্চেন, এটা হচ্ছে গিয়ে খ নাম্বারের কোশ্চেন। পিভি এর গ্রাফ দিবে, পিভি এর গ্রাফ দিবে, একদম কমন কোশ্চেন, তাও বলে রাখতেছি, বাদ যাবে না কোনো শিশু, সরি মানে বাদ যাবে না কোনো ম্যাথমেটিক্স। তো দেখো যে এরকম করে দিবে, একটা গ্রাফ এরকম, একটা কার্নোগ্রাফ এরকম, আরেকটা কার্নোগ্রাফ একটু বড়, চিত্র দুইটা। এটা হচ্ছে যে চিত্র নাম্বার 1, ফিগার 1, এটা 1 নাম্বার চিত্র, এটা 2 নাম্বার চিত্র। এখন খতে বলল যে এই দুই চিত্রের মধ্যে, এই দুই চিত্রের মধ্যে বলল কোন ক্ষেত্রে দক্ষতা বেশি, একই পরিমাণ অন্তর্গামী শক্তি হলে কোন ক্ষেত্রে দক্ষতা বেশি। এই কোশ্চেনটা খতে আসে, এই কোশ্চেনটা খতে আসে, সোজা করে বলে দিচ্ছি, তাই না? আমরা দক্ষতা ইকুয়ালস টু দেখছি, যন্ত্রের দক্ষতা ইকুয়ালস টু কতটুকু কাজ পাইছি আর কতটুকু আসলে ইনপুট শক্তি দিছিলাম। এখন এটাতে বলে একই 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 তাপ মানে একই অন্তর্গামী শক্তি হলে, একই অন্তর্গামী শক্তি হলে, একই অন্তর্গামী শক্তি, একই অন্তর্গামী, একই অন্তর্গামী শক্তি হলে, একই অন্তর্গামী শক্তি হলে, একই অন্তর্গামী শক্তি হলে কার দক্ষতা বেশি হবে। তার মানে দুই ক্ষেত্রেই এই অন্তর্গামী শক্তি বলতে বোঝা যাচ্ছে ইনপুট কতটুকু নিছে, তো Q1 সমান, দুই ক্ষেত্রেই Q1 সমান। এখন চিন্তা করে দেখো, যার ডাব্লিউ বেশি হবে, যার কৃতকাজ বেশি হবে, তার দক্ষতা কি বেশি হবে। দুইটার ক্ষেত্রে যদি Q1 সমান, অন্তর্গামী শক্তি সমান, মানে বুঝতেই পারতেছি যে Q1 ইকুয়ালস টু, মানে সোজা কথা Q1 সমান, দুইটারই Q1 সমান, তার মানে Q1 যদি সমান হয়, যার কাজ বেশি তার দক্ষতা বেশি হবে। এখন বলো তো, এইটা হচ্ছে W1 কাজ আর এটা হচ্ছে W2, কার কাজ বেশি? এটার ক্ষেত্রফল বেশি, তাহলে এখান থেকে তোমরা এটা লিখবা যে এই জায়গাতে এরিয়া বেশি, এইখানে আবদ্ধ এরিয়া বেশি, তার মানে এখানে কাজটাও বেশি। আর যদি কাজ বেশি হয় তাহলে এখানে দক্ষতাও বেশি। আবার দেখতে পাচ্ছ এইখানে এরিয়াটা কম, এখানে আবদ্ধ ক্ষেত্রফল কম, তার মানে এইখানটাতে কাজটাও কম, আর কাজ যদি কম হয় তাহলে এইটার দক্ষতাও কম, এটার দক্ষতাও কম। তো আশা করতেছি এই টাইপের কোশ্চেন আসলে সবাই জাস্ট ধুপধাপ আনসার করে ফেলবা। এটা গেল সোজা কোশ্চেন, এডি সোজা কোশ্চেন। এই যে খ নাম্বার এটা আসে এইচএসসি পরীক্ষার কোশ্চেন, সোজা ভাই। এসএসসি তো আরো সোজা, এই মুহূর্তে এসএসসি পরীক্ষা চলতেছে, এই মুহূর্তে এসএসসি পরীক্ষা চলতেছে। এসএসসি পরীক্ষায় যখন আমি নিজে স্টুডেন্ট ছিলাম তখন আমার কাছে মনে হইতো যে আচ্ছা বোর্ডের টিচাররা এত ভোলাভালা কেন, এত ভালো কেন, এত সহজ কেন, ব্যাপারটা এত সহজ কেন, মানে অঙ্কেতে 100 কম পাওয়া যায় না। স্যার যদি জোর করে কোনো জায়গায় 1-2 মার্ক কম দেয়, উপপাদ্য সম্পদ দেয়, সেটা আলাদা কথা, নাহলে 100 কম পাওয়া তো ডিফিকাল্ট 9-10-এ। মানে এই যে এসএসসি যে পরীক্ষা চলছে, তো এটাতে 100 কম ম্যাথে পায় কেমনে? হয় হায়ার ম্যাথ হোক, জেনারেল ম্যাথ, পাওয়া যায় না তো। মানে এই তো সবই পারে, একটুক সিলেবাস 2 বছর বসে পড়ে, আরে মজাই মজা। তো এটা গেল একটা। তার পাশাপাশি হচ্ছে গিয়া এসএসসিতে এ প্লাস মিস হওয়ার কারণ হইতে পারে বাংলা, ইংলিশ। ভাই এগুলি শুধুমাত্র আল্লাহ তালার হাতে, সবকিছুই আল্লাহ তালার হাতে, আর এগুলো পুরোটাই আল্লাহ তালার হাতে। মানে এইখানে কারো কিছু নাই। কোনো টিচারের হঠাৎ করে মন খারাপ, তার বাসায় ঝগড়াঝাটি হয়েছে, খাতা দেখতে বইছে, দিছে বসায় নাম্বার যা 10-এর মধ্যে 5, দিলাম রচনায় নাম্বার অর্ধেক 50%, তাই লেগেছে এ প্লাস।
খুব ভাগ্য ভালো হওয়া লাগে। কিন্তু এইচএসসিতে এইটা চান্সেস কম, যদিও সেখানেও বাংলা আর ইংলিশ আছে, ওইখানেই মারাটা খায়, সরি ওখানেই প্রবলেমে পড়ে স্টুডেন্টরা। কিন্তু এইচএসসিতে সায়েন্সের সাবজেক্টগুলো একটু এসএসসির থেকে কঠিন, একটু কঠিন, আবার কিছু কিছু ক্ষেত্রে দু একটা ওটা ভালোই কঠিন করে দেয়। কিন্তু তারপরেও এতটা কঠিন কখনো করে না যদি ডিটেলসে পড়া হয়। এই যে তাপগতিবিদ্যা, আমি সহজ কঠিন যাই পড়াই না কেন, আমার আমার ক্লাস দেখে তোমার সহজ লাগুক কঠিন লাগুক, সহজই লাগার কথা, যাই পড়াই না কেন, তুমি আমার কোর্সে যুক্ত না হও কিচ্ছু যায় আসে না। কিন্তু এতটুকু বলে রাখতে পারি, এই চ্যাপ্টারটা ভাই আমি 15টা ক্লাস নিব, এটা তুমি পড়বা। এখন এর থেকে মহান ভালো ক্লাস হতে পারে, অনেক কিছু হতে পারে, আমি তাদের আলোচনা করতেছি না, সেটা পড়তে পারলে চাইলে পড়তে পারো, বাট আমি বিশ্বাস করি দিস ইজ দ্য বেস্ট পারফর্মিং ক্লাস। এবং এই কয়টা ক্লাস করে অ্যাটলিস্ট এইচএসসি পরীক্ষাটাতে তুমি দেখবা তাপগতিবিদ্যার একটা কোশ্চেন কমন, এমসিকিউ অনেকগুলি আসবে, 3-4টা তো আসবেই, এবং একটা কোশ্চেন তাপগতিবিদ্যার আসবেই, মেজরিটি বোর্ডে আসবেই, একটা কোশ্চেন আসবেই 10 মার্কের। ওই কোশ্চেনটা তুমি পারবা, ওই কোশ্চেনটা তুমি পারবা, ওই কোশ্চেনটা তুমি 10 মিনিটে পারবা, ক খ গ ঘ 10 মিনিটে পারবা ভাই, খালি এই 15টা ক্লাস করলে। তো ওইটা ওইটা পেরে ফেলো। এখন তুমি অন্য জায়গার থেকে যতই জ্ঞান বুদ্ধি নাও, অন্য জায়গার কথা আমি কেন বলতেছি, মানে তুমি তো নিজের মতো করে পড়বা, তো যতই জ্ঞান বুদ্ধি নাও এত অনায়াসে তুমি পারবা না। কথা আমি আজাইরা জিনিসপত্র পড়াইতে পছন্দ করি না, আছে না এ আজগবি জিনিসপত্র লেখ, ওরই লাগবে, আমি জানি কোথায় কোশ্চেন, আমি জানি কেমনে, এটা বললে তো পোলাপান খেপবে যে ভাই আপনি জানেন কোশ্চেন, না কোশ্চেন জানি না, এটা যে বোঝাই যায় আসলে কি হইতে পারে। আমরা ডিটেলসে তো সবই পড়বো, কোশ্চেন জানা দরকারই নেই, তুমি যদি আসলে মাস্টারিং নলেজ জানো। দেখো এই যদি হয় কোশ্চেনের লেভেল, আর তুমি যদি এই পরিমাণ জানো, তাহলে তুমি পারবা না কেন, ডেফিনেটলি পারবা। সো আই উইল মেক ইট শেয়ার। ওকে ফাইন। তো দেখো এটা গেল। এবার আসো যে আমরা এখানে আবদ্ধ ক্ষেত্রফলটাই বের করতে চাই, মানে আমরা মোট কাজ বের করতে চাই। আমরা কি চাই? আমরা এখানে মোট কাজ বের করতে চাই। তো তার আগে একটা ইনফরমেশন আমরা একটু জানবো, ওই কাজটা বের করবো আজ ক্লাসের লাস্টে। তার আগে আমরা আরো অনেকগুলো অঙ্ক হতে পারে। দেখো যে একটা জিনিস খেয়াল করে দেখো, যে এ বিন্দু থেকে যে বি বিন্দুতে আসছে, এইটা কি সমষ্ণ প্রক্রিয়া না? সমষ্ণ প্রসারণ। তো সমষ্ণ প্রসারণ যদি হয় তাহলে খেয়াল করো, সমষ্ণ প্রসারণ হলে কি তাপমাত্রা ফিক্স থাকবে না? সমষ্ণ প্রক্রিয়ায় তো তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রা ধ্রুবক, তার মানে এখানে তো তাপমাত্রা ধ্রুবক থাকবে। এবং এই যে এ থেকে বি বিন্দুতে আসছে, এই যে এ থেকে যে বি বিন্দুতে আসছে, এখানে তাপমাত্রা ধ্রুবক থাকবে। তো এইখানটাতে তাপমাত্রা থাকবে হচ্ছে গিয়া ধ্রুবক, এইখানটাতে তাপমাত্রা থাকবে ধ্রুবক। এ থেকে বিতে পুরো প্রত্যেকটা বিন্দুতে, এটা তো চাপ আয়তনের গ্রাফ, বাট এখানে প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা T1 কনস্ট্যান্ট। এ থেকে তুমি মাঝের যত বিন্দুতেই যাও, কোনো বিন্দুতেই তাপমাত্রা T1 থেকে চেঞ্জ হবে না, তাপমাত্রা T1 থেকে চেঞ্জ হবে না। তার মানে আমি বলতে পারবো এবি রেখার উপরে সকল বিন্দুতে তাপমাত্রা যদি বসাই বা চিন্তা করি, তাহলে সেখানে তাপমাত্রা T1 ফিক্সড। এই এ থেকে বিতে সব বিন্দুতে তাপমাত্রা T1। গেল এটা, গেল এটা, গেল এটা। এরপর খেয়াল করো, বি থেকে যখন সিতে আসতেছে, যখন বি থেকে, এই মনোযোগ, এখানে কিন্তু ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো দেখো, বি থেকে যখন সিতে আসে, বি থেকে যখন সি বিন্দুতে আসে, বি থেকে যখন সি বিন্দুতে আসে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন প্রসারণ হয় তাপমাত্রা তো চেঞ্জ হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো আর তাপমাত্রা ফিক্স না। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র সবাই পড়ছিলাম, এই সূত্রটা মনে আছে? এন আর 1 - গামা T2 - T1, ডেফিনেটলি এটা সবার মনে আছে, তাই না? তাহলে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন কাজ হয় তখন তাপমাত্রা দুইটা থাকে, এটা আদি তাপমাত্রা, এটা শেষ তাপমাত্রা, মানে তাপমাত্রা তো চেঞ্জ হয়। তার মানে বুঝতেছি এই বি বিন্দু পর্যন্ত কিন্তু তাপমাত্রা T1, কিন্তু বি থেকে যখনই সিতে আসবে তখনই তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কত? T2। তার মানে এই সি বিন্দুতে আসলে তাপমাত্রাটা হয়ে যাবে T2। খেয়াল করে দেখো, এই বি থেকে সিতে যখন আসবে, বি বিন্দুতে তাপমাত্রা T1, কিন্তু বি থেকে সিতে আসছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি আসে, তার মানে তোমরা বুঝতে পারতেছো যে T1টাই T2 হয়ে যাবে, T1টাই চেঞ্জ হয়ে যায় T2 হয়ে যাবে, যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রসারণ। এখন বলো তো T2 বড় না ছোট? বলো তো T2 বড় না ছোট? বড় না ছোট বলো তো? T2 কিন্তু ছোট, ডেফিনেটলি এটা সবাই মাথায় রাখবা যে T1 বড় আর T2 ছোট। রুদ্ধতাপীয় প্রসারণ হলে তাপমাত্রা কমে, রুদ্ধতাপীয় প্রসারণ হলে তাপমাত্রা কমে, রুদ্ধতাপীয় প্রসারণ হলে তাপমাত্রা কমে। এটার অনেক এক্সাম্পল আছে, তাই না? এটার অনেক এক্সাম্পল আছে। দেখো এই যে এখান থেকে যখন আমি যে স্প্রে করতেছি, এই যে স্প্রে যখন করতেছি, স্প্রে করলে এখান থেকে যখন গ্যাস বের হচ্ছে, এখান থেকে যখন গ্যাস বের হচ্ছে তখন এটা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আমরা এটা জানি যে স্প্রে করলে, এটা আমি ব্যাখ্যা দিছিলাম,
রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্লাসে। পাশাপাশি এটা আমরা জানি যে এটা খুব দ্রুত সংগঠিত হয়, কয়েক সেকেন্ডের মধ্যে আমার হাতে এসে লাগতেছে। তার মানে এটা একটা রুদ্রতাপীয় প্রক্রিয়া। খেয়াল করো, যে কোনো স্প্রে হাতে লাগলে ঠান্ডা লাগে। এটা রুদ্রতাপীয় প্রসারণ হয়েছে না, দেখতেছো গ্যাসটা এরকম প্রসারিত হয়েছে, আয়তন ছড়ায় যাচ্ছে, অনেকটা ছড়ায় যাচ্ছে, মানে আয়তন বেড়ে যাচ্ছে, হঠাৎ করে হচ্ছে, দ্রুত হচ্ছে, মানে রুদ্রতাপীয়, এবং আয়তন বাড়তেছে, মানে রুদ্রতাপীয় প্রসারণ। হাতে লাগলে ঠান্ডা লাগতেছে, রাইট? তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে, রুদ্রতাপীয় প্রসারণের তাপমাত্রা সবসময়ই কমে। রুদ্রতাপীয় প্রসারণ হলে তাপমাত্রা সবসময় কমে। এটার ব্যাখ্যা আরেকভাবে দেওয়া যায়, দেখো এটা কিন্তু প্লাস, রুদ্রতাপীয় প্রসারণ না, প্রসারণে, প্রসারণে মানে কি, কাজ প্লাস, প্রসারিত হইলে কাজ প্লাস, কাজ যদি প্লাস হয়, আমরা এই অংশটা একটু খেয়াল করি তো, এই অংশটা তো মাইনাস, এন আর তো প্লাস, কিন্তু ওয়ান মাইনাস গামা, গামার ভ্যালু তো একের থেকে বেশি, আমরা জানি গামার ভ্যালু সবসময় একের থেকে বেশি। তার মানে এই ওয়ান মাইনাস গামা মানে এটা তো মাইনাস। দেখো গামার ভ্যালু একের থেকে বেশি, এক থেকে যদি একের থেকে বেশি কিছু বিয়োগ করি তাহলে এটা মাইনাস, মানে এই পুরো টার্মটুকু মাইনাস, এই পুরো টার্মটুকু মাইনাস। এখন এই পাশে রয়েছে প্লাস, তাইলে এই দুইটার গুণফল, এই দুইটা টার্মের গুণফল প্লাস হইতে হইলে এটাকে কি মাইনাস হইতে হবে না? ডেফিনেটলি সবাই বুঝে গেছো, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, যেহেতু প্রসারণ এটা প্লাস, দেখতেছো ওয়ান মাইনাস গামা মানে এটা তো মাইনাস, এটা মাইনাস হলে এটাও মাইনাস হইতে হবে, তাহলে দুইটা মাইনাস গুণ হয়ে প্লাস হওয়া যাবে। তো এইটা মাইনাস হওয়ার ওয়েটা কি বলতো? এইটা মাইনাস তখনই হবে যখন এই টি টু ছোট হবে টি ওয়ানের থেকে। দেখো টি টু যদি ছোট হয়, ছোট থেকে কিছু বড় একটা বিয়োগ করলে এটাও মাইনাস হবে। তার মানে দেখতেছো দুইটা মাইনাস গুণ করলে প্লাস হবে, তার মানে টি টু টি ওয়ানের থেকে ছোট হবে, মানে রুদ্রতাপীয় প্রসারণ হলে তাপমাত্রা সবসময় কমে। দ্যাট মিনস এই বি থেকে সিতে যখন আসছে রুদ্ধতাপীয় প্রসারণ, বি থেকে সিতে যখন আসছে রুদ্ধতাপীয় প্রসারণ, এটা 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 রুদ্ধতাপীয় প্রসারণ। দ্যাট মিনস এই টি ওয়ান থেকে যখন এখানে আসবে তাপমাত্রা কিন্তু কমে যাবে, এইটা টি টু, কিন্তু এটা কিন্তু কম তাপমাত্রা। এরপর দেখো সি থেকে, এই তোমাদের কমেন্ট পড়তেছি, এর আগে পড়ো আগে পড়তে হবে, হ্যাঁ। এবার দেখো সি থেকে যখন ডিতে আসবে, এটা কি প্রক্রিয়া? সমস্ত সংকোচন, এটা তো সমস্ত সংকোচন। সি থেকে যখন ডিতে আসবে এটা তো সমস্ত সংকোচন, সি থেকে ডিতে আসলে সমস্ত সংকোচন, সমস্ত প্রক্রিয়াতে তো তাপমাত্রা চেঞ্জ হয় না, দেখো সমস্ত সংকোচন, আয়তন কমবে ঠিক আছে, তাপমাত্রা তো চেঞ্জ হবে না, মানে এই সি থেকে ডিতে যখন আসবে এই পুরো রাস্তায় তাপমাত্রা কোথাও চেঞ্জ হবে না, মানে সি থেকে ডি এর মধ্যে প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা টি টু থাকবে, তার মানে দেখো এ থেকে বিতে পুরো রাস্তায় তাপমাত্রা টি ওয়ান একটাই, বি থেকে সিতে যখন আসছে তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে কমছে, টি ওয়ান ছিল উচ্চ তাপমাত্রা, এই সিতে আসার মাধ্যমে তাপমাত্রা কমে টি টু হয়ে গেছে। এরপর সি থেকে ডিতে গেলে পুরো রাস্তায় তাপমাত্রা কিন্তু টি টুই থাকবে, এইটা আর চেঞ্জ হবে না, কারণ সমস্ত সংকোচন। এরপর ডি থেকে যখন এতে যাবে, ডি থেকে যখন এতে যাবে তখন তো এটা আমরা বুঝতে পারছি এটা আবার রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো তাপমাত্রা চেঞ্জ হয়। দেখো রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা কমে, তাহলে রুদ্ধতাপীয় সংকোচনে তাপমাত্রা বাড়ে। দেখো রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা কমে, তাহলে রুদ্ধতাপীয় সংকোচনে তাপমাত্রা বাড়ে। তাহলে খেয়াল করে দেখো ডি থেকে যখন সি এতে যাবে এটা রুদ্ধতাপীয় সংকোচন, এই ডি বিন্দুতে তো তাপমাত্রা টি টু ছিল, এই টি টু যখন সংকোচন হবে তখন তাপমাত্রা কি হবে? বাড়বে, তখন বেড়ে আবার টি ওয়ান হয়ে যাবে। আমি আরেকবার বলতেছি, দেখো এই এ থেকে বিতে গেছে একটা তাপমাত্রা সমস্ত প্রসারণ টি ওয়ান, বি থেকে সিতে গেছে রুদ্ধতাপীয় প্রসারণের তাপমাত্রা কমে, দ্যাটস ওয়াই টি ওয়ান থেকে তাপমাত্রা কমে টি টু হয়েছে। এবার সি থেকে ডিতে যখন গেছে এটা সমস্ত সংকোচন, সমস্ত প্রক্রিয়া তাপমাত্রা টি টু ফিক্স থাকবে, এই পর্যন্ত টি টু, ডি বিন্দু পর্যন্ত টি টু। এরপর যখন ডি থেকে এতে গেছে তখন রুদ্ধতাপীয় সংকোচনে তো তাপমাত্রা বাড়ে, দ্যাট মিনস টি টু থেকে তাপমাত্রা বেড়ে আবার টি ওয়ান হয়ে যাবে। তার মানে এই পুরো গ্রাফটা দুইটা তাপমাত্রার মধ্যেই অপারেট করে, এই পুরো তাপমাত্রা দুইটা তাপমাত্রার মধ্যেই অপারেট করে। সেটা কে বলতো? টি ওয়ান এবং টি টু। এটা কে? টি ওয়ান এবং টি টু, এই দুইটা তাপমাত্রার মধ্যেই কিন্তু আমাদের এই গ্রাফটা অপারেট করে, এই দুইটা তাপমাত্রার মধ্যেই আমাদের এই গ্রাফটা অপারেট করে, এই দুইটা তাপমাত্রার মধ্যেই এই গ্রাফটা অপারেট করে। তার দ্বারা আসলে কি বোঝাইলো? আমরা তাপ ইঞ্জিন পড়ছি না, আমরা তাপ ইঞ্জিন পড়েছিলাম না? তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা তাপ ইঞ্জিন পড়ছিলাম, হি 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 মানে হচ্ছে হিট ইঞ্জিন, তাই না? আমরা হিট ইঞ্জিন পড়ছি, তাই না? তাপ ইঞ্জিন হি হি, এই যে হিট ইঞ্জিন, এইচ ই, হিট ইঞ্জিন,
পড়ছি, এটা সোর্স থেকে বা উৎস থেকে তাপ শক্তি নেয়, উৎসের তাপমাত্রা থাকে গরম T1, এখান থেকে সে Q1 পরিমাণ তাপ শক্তি নেয়, এখান থেকে সে Q1 পরিমাণ তাপ শক্তি নেয়। এরপরে এটা হচ্ছে গিয়া সিঙ্ক, এটা হচ্ছে গিয়া সিঙ্কে সে Q2 পরিমাণ তাপ ছেড়ে দেয়, এটা ঠান্ডা T2। আর বাকি যেটা আছে ওইটা সে কাজে রূপান্তর করে, কাজ ইকুয়ালস টু, বাকি যেটা আছে কাজ ইকুয়ালস টু হচ্ছে গিয়া এই যে Q1 যা নিচে আর যা ছাড়ছে, যা নিচে আর যে তাপ ছেড়ে দিছে, যা নিচে আর যে তাপ ছেড়ে দিছে, যা নিচে আর যে তাপ ছেড়ে দিছে, দেখো এখান থেকে দেখো যে এই যে কাজ কতটুকু হবে, যতটুকু তাপ সে নিছে আর যতটুকু তাপ সে ছেড়ে দিছে, এই দুইটার বিয়োগফলটা এই কাজ। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে এখানে কিন্তু দুইটা তাপমাত্রা ছিল, ইজন্ট ইট? এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, এটা হচ্ছে নিম্ন তাপমাত্রা। এই যে দুইটা তাপমাত্রা T1 এবং T2, এরাই কিন্তু এইটা, এই যে T1, 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 আর এই যে সেই T2। এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, এই যে দেখো এই যে উৎসের সোর্সের তাপমাত্রা, আর এটা হচ্ছে গিয়ে সেই গ্রাহকের তাপমাত্রা T2। এই দুইটা তাপমাত্রার মধ্যেই কিন্তু এই যন্ত্রটা অপারেট করছে। খেয়াল করো, এ থেকে বিতে তাপমাত্রা T1, বি থেকে সিতে ওই তাপমাত্রা চেঞ্জ হয়ে T2 হয়েছে, কমছে, এরপর সি থেকে ডিতে একই থাকছে, এরপর ডি থেকে এতে যখন গেছে আবার বাইরে T1 হয়েছে। মানে এই দুইটা তাপমাত্রা দিয়েই ফ্লিপ ফ্লপ করে। একটা পুরা রাস্তায় T1 থাকে, এরপরে কমে T2 হয়, এরপরে পুরো রাস্তায় T2 থাকে, এরপরে আবার আয়তনটা কমে কিন্তু T1টা বেড়ে T2টা বেড়ে T1 হয়। মানে এই দুইটা তাপমাত্রার মধ্যেই পুরো সিস্টেমটা হচ্ছে গিয়া অপারেট করতে থাকে। ক্লিয়ার? সবাই বুঝছি? আচ্ছা ফাইন। তো দেখো, তো এখন এই অঙ্কটা খুবই কমন, এই অঙ্কটা খুবই কমন। এই যে এখন যে আমরা অঙ্কটা করব, এটা একটা খুব কমন একটা অঙ্ক, হ্যাঁ, এইটা একটা খুবই কমন অঙ্ক। দেখো এখন আমরা যে অঙ্কটা করব, এই অঙ্কটা এইচএসসি পরীক্ষাতে খুবই কমন, এইচএসসি পরীক্ষাতে খুবই কমন এই অঙ্কটা, এইচএসসি পরীক্ষাতে, এইচএসসি পরীক্ষাতে খুবই কমন। তো এরকম একটা অঙ্ক আমরা করব, হ্যাঁ। তো না জানা থাকলে এইসব অঙ্কই দেখবা যে পোলাপান ধরা খেয়ে যায়। শুধুমাত্র সূত্র মুখস্থ করে রাখলে, শুধুমাত্র সূত্র মুখস্থ করে রাখলে কিন্তু তোমরা হচ্ছে গিয়া ধরা পড়ে যাবা, শুধুমাত্র সূত্র মুখস্থ করে রাখলে তোমরা ধরা পড়ে যাবা। ফিজিক্স ইজ ল্যাঙ্গুয়েজ অফ নেচার, ল্যাঙ্গুয়েজ অফ নেচার, তাই না? এটা হচ্ছে নেচারের একটা ভাষা, সেইটা মুখস্থ করার জিনিস না, এটা ফিল করার বিষয়। এইটাকে তোমার প্রপার আন্ডারস্ট্যান্ডিং লাগবে। একটা সূত্র ডিরেক্ট মুখস্থ করে পরীক্ষা হলে যাবা, ফিজিক্স টিচার তোমাদের সঙ্গে মজা নিবে। কি করবে জানো? ওইটার ভিতরে স্লাইডলি একটা সূক্ষ্ম একটা জায়গায় কনসেপচুয়াল একটু চেঞ্জ করে দিবে। তুমি তো বোধহয় তো আমি পেয়ে গেছি আমার কমন অঙ্ক, দেখবা যে মিলে আসছে ভুল। সো এটা ফ্রাস্ট্রেশন তৈরি করে দেয়। ফিজিক্সকে প্রপার আন্ডারস্ট্যান্ডিং না হলে ফিজিক্স বোঝা কঠিন। দেখো ম্যাথমেটিক্স একটা অঙ্ক যখন তুমি আসে, ম্যাথ অনেক কঠিন হইতে পারে, অনেক ম্যাথ অনেক রকম হইতে পারে, বাট আমাদের এইচএসসির যে ম্যাথ, এইচএসসির যে ম্যাথ, সেই ম্যাথগুলা কখনোই বানায় আসে না। আমি তোমাদের লিখে দিতে পারবো, এইচএসসির ম্যাথ বানায় আসবে না, এইচএসসির ম্যাথ বানায় আসবে না। কারণ একটা ম্যাথ বানানো অনেক কঠিন, ম্যাথমেটিক্স, এই যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বানানো খুবই কঠিন। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম ডিজাইন করা ইজ নট দ্যাট ইজি। মেজরিটি আমাদের যে বইগুলো আছে এইগুলো সব হায়ার স্ট্যান্ডার্ড বইয়েরই ম্যাথমেটিক্স, সেইগুলাকে হচ্ছে গিয়া বাংলায় অনুবাদ করে আমাদের বইগুলো টিচাররা লিখছেন। একটা ম্যাথ ডিজাইন করা খুবই কঠিন, ম্যাথ বানায় দেওয়া যায় না। ম্যাথ বানায় দিবে, অসংজ্ঞায়িত এসে যাবে আনসার উল্টা পাল্টা আলফাল যা আসবে সেগুলো তুমি দেখেই বুঝবে এটি কি এসে, কিন্তু তুমি দেখবে আনসারগুলো খুব সুন্দর একটা ফরম্যাটে আসে। সো ম্যাথ ডিজাইন করা ইজ নট দ্যাট ইজি। ম্যাথ ডিজাইন করতে ডেটাগুলো খুব সুন্দর মতো বসানো লাগে। সো চাইলেই ম্যাথ বানায় দেওয়া যায় না, চাইলেই ম্যাথমেটিক্স বানায় দেওয়া যায় না, এবং এই কাজটা করেও না। ম্যাথ একদম হুবহু বই থেকে আসে, হুবহু বই থেকে আসে, বানাবানি নাই। একটা অঙ্ককে করলারি বা অনুসিদ্ধান্তের মাধ্যমে একটু ডিফ্লেক্ট করতে পারে, অনুসিদ্ধান্তের মাধ্যমে একটু ডিফ্লেক্ট করতে পারে। প্রবাবিলিটির অঙ্ক, সম্ভাব্যতা, তারপরে পারমুটেশন কম্বিনেশন, ওই যে বিন্যাস সমাবেশ, তারপরে প্রবাবিলিটি বা সম্ভাব্যতা, এই তিনটা টপিকে হয়তো বা অঙ্ক একটু ট্রিকি দিতে পারে, তাও খুব একটা বানায় না। ওইটা যদি তুমি করলারি বা অনুসিদ্ধান্তগুলো জানো, ভালো মতো বুঝো, তাহলে পারবা, কিন্তু এখানে খুব একটা ডিজাইন কেউ করে না। সো দ্যাটস ওয়াই ম্যাথমেটিক্সটা আসলে এইচএসসিতে কঠিন না। পুরা বইয়ের অঙ্ক করবা, পুরা বইয়ের অঙ্ক করবা, সব বইয়ের অঙ্কগুলা করে যাবা। যদি বুকে হাত দিয়ে বলতে পারো বইয়ের সব অঙ্ক আমি পারি, তাহলে ম্যাথমেটিক্সে তুমি এইচএসসিতে তো নাম্বার হায়েস্ট পাবাই, তুমি বুয়েটেও চান্স পাবা। এখন এই কথা ভাইয়া আপনি কেমনে এত কনফিডেন্সের সঙ্গে বলতেছেন? নিয়াজ ভাই, আপনি এই কথাটা যে বলে দিলেন, সবাই সব কথা বললেই বিশ্বাস করে কেন নিবা? নিবা না?
ভাই পড়ায় তো সবাই, একটা বলে দিল টিচার আর টিচার বলছে হ্যাঁ হ্যাঁ আমি সব মেনে নিচ্ছি। এখন বর্তমান যুগে ওই স্ট্যান্ডার্ড নাই। আগে একটা যুগ ছিল সব টিচারের একটা স্ট্যান্ডার্ড ছিল, ওই যে আলফাল কথা বলে নিজের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা কেউ করতো না, এরকমই যুগ ছিল। সিলেক্টিভ টিচার ছিল অফলাইনে, তারা কেউই এসে আলফাল কথা বলে স্টুডেন্টের মনোযোগ আকর্ষণ করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করতো না। বর্তমান যুগে সবাই টিচার অনলাইনে, এটা একটা নিয়ম নীতি থাকা উচিত আসলে, এটা একটা নিয়ম নীতি থাকা উচিত। তো তাই হোক, এবার এটা এটা হয়তো বা হয়ে যাবে অদূর ভবিষ্যতে। তো কথা হচ্ছে যে সবাই টিচার এখন, জাস্ট স্টুডেন্টের অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য আলতু ফালতু ইনফরমেশন ছেড়ে দেয়। এখন তোমরা যারা কোমলমতি স্টুডেন্ট, বাচ্চা কাচ্চা, তারা তো আর এইচএসসি পরীক্ষা এখনো দাও না, অ্যাডমিশনও দাও নাই। তো তোমরা তো এখন ভাইয়ের কথার উপরে পূর্ণ বিশ্বাস রেখে, সহজ সরল মন থেকে পূর্ণ বিশ্বাস রেখে আগায় যাও। আর ভাই মনে করে আরে ওই যখন হচ্ছে এইচএসসি পরীক্ষা দিবে, ইন্টার পরীক্ষা দিয়ে অ্যাডমিশন দিবে, এরপরে তো গেছে গা, এরপরে আমার আর দরকার কি, আমি তো আবারও নতুন ব্যাচ পড়াবো। সো টিচার কিন্তু অনেক সময় মুখরোচক কথাবার্তা বলে দিয়ে চলে যায়, ভাইরাল হয়ে যায়, হাজার হাজার লক্ষ কোটি মানুষজন থাকে, ওই ভাই এই ভাই সেরা, এই ভাইয়ের মতো আর কেউ পড়াই না, এই এক অবস্থা। বাসটা খাওয়া যায় তুমি, তুমি মারটা খাওয়ার পরে, তুমি পাঁচটা খাওয়ার পরে তুমি তখন বুঝবা আসলে কোন কোন ভাইরা আসলেই তোমাকে ভালো একটা ইনফরমেশন দিছে, আর কোনগুলো হচ্ছে তোমাদের তোমাদের নিয়ে করছে ব্যবসা। সো এই কথা আমি বলতে বলতে আমার মুখে ফেনা উঠে গেলেও তোমরা অনেক সময় মানতে চাও না। চটকদার কথাবার্তাই আমাদের সবার ভালো লাগে, চটকদার কথাবার্তাই আমাদের সবার ভালো লাগে। তো ওই জায়গা থেকে আমি তোমাদেরকে বলতেছি, আমি আমি নিয়াজ মোর্শেদ ফয়সাল বললেও তোমার বিশ্বাস করার দরকার নেই, কারণ জানতে হবে কেন আপনি এটা বললেন। আমি যে বললাম যে বইয়ের সব ম্যাথমেটিক্স করলে ভাইয়া তোমার কাজ হয়ে যাবে, সেটা শুধু এইচএসসি না, এইচএসসিতে ভাই বইয়ের সব ম্যাথকে করে দেখো, এত সোজা না। ওই সব বুকে হাত দিয়ে কেউ বলতে পারবা না যে আমি বইয়ের সব অঙ্ক পারি, ওটা বলা যায় না। বোর্ড এরই সবগুলো করতে পারবে না দেখো, আর ওইদিকে লাভ মারতেছে যে আমি অ্যাডমিশন করব। তো যাই হোক, এইচএসসি এবং হচ্ছে গিয়া অ্যাডমিশন, অ্যাডমিশন এইচএসসি এবং অ্যাডমিশন সব কাভার হয়ে যাবে শুধুমাত্র তুমি যদি বইয়ের অঙ্ক করো। তো এখন এই কথা তুমি কেন বিশ্বাস করবা? কারণ আমার ক্ষেত্রে তাই হয়েছে। আর আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি কি এমন আহামরি করছি, তাই না? তো আমার ক্ষেত্রে কি হয়েছে আমি তোমাকে এতটুকু ছোট করে বলতে পারি যে আমি বইয়ের সকল ম্যাথই করেছি। আমার টিচার ছিলেন রেজাউল হক স্যার, নটরডাম কলেজের, নটরডাম কলেজের রেজাউল হক স্যার। ভাই হি ইজ সামন এলসেস। রেজা স্যার, রেজা স্যার, রেজা স্যার, আমার আমি তার কথা আজকে উল্লেখ করবো। রেজা স্যার, রেজা স্যার, আমরা পড়বো ফিজিক্স, একটু বলে নি এগুলো দরকার, প্রত্যেকটা কথা দরকার। রেজা স্যার, আমি ম্যাথমেটিক্স পড়ছি, রেজা স্যার আমার ক্লাসেই পড়াইতেন। রেজা স্যার নটরডাম কলেজে, আমি কলেজে শুধুমাত্র রেজা স্যারের ক্লাস করছি, আর কিচ্ছু করি নাই। কেন ইমাজিন ইন্টারমিডিয়েটে আমি কখনোই ম্যাথের জন্য টিউশন পড়ি নাই, শুধুমাত্র রেজা স্যারের ক্লাস করছি। আমাদের কলেজের টিচার, উনি সিলেবাস শেষ করে দিচ্ছে, ই ইজ অ্যামেজিং। স্যারের একটা ব্লক ছিল, স্যার সব অঙ্ক করার পরে এরকম লিখতো, রেজাস ব্লক, নামই ছিল রেজাস ব্লক। আমরা যেখানে আনসার লিখি না, উনি এইভাবে করে এইটা দিত, রেজাস ব্লক, ভালো লাগতো। তো যাই হোক, এবার তো যখন আমি আসলে তার ক্লাস করছি, তিনি বইয়ের অঙ্কগুলাই করাইছেন। এবং নর্থডাম কলেজে 10 রাউন্ড কুইজ আমি দিছিলাম, 10 রাউন্ড কুইজের প্রত্যেকটা পরীক্ষাতে আমি 100 পাইছি, প্রত্যেকটা পরীক্ষাতে 100 পাইছি, প্রত্যেকটা পরীক্ষাতে 100 পাইছি, প্রত্যেকটা এনডিসিতে প্রত্যেকটা পরীক্ষাতে 100 পাইছি, প্রত্যেকটা পরীক্ষাতে 100 পাইছি। এইটা জোর করে এটা এটা পাওয়া যায় না, এটা এমন না যে আমি পড়ছি দেখেই পাইছি, খালি পড়িরাও 100 পাওয়া যায় না, এটা সত্য কথা। এটা 99% পরিশ্রম, 1% লাক। আমি যে চাইতাম যে না সব পরীক্ষা 100 পাবো, এটা সম্ভব না। অনেক ভালো স্টুডেন্টই থাকতে পারে, ও আমার থেকে ভালো ম্যাথ পারে, তাও হয়তো সব পরীক্ষাতে 100 পায় না। ডেফিনেটলি সব পরীক্ষা 100 পাইতে হলে তাকে ভালো তো হইতে হবে, সুপার স্টুডেন্ট তো হইতেই হবে, ফাইন। তো যেটা আমি বলতেছি, প্রত্যেকটা পরীক্ষাতে আমি 100 পাইছি ম্যাথমেটিক্সে। শুধু ওই বইয়ের অঙ্ক করে ভাই আমি আজগুবি অঙ্ক করি নাই, পাশাপাশি অ্যাডমিশন টেস্টে তো বুয়েট সিএসসিতেই আমি পড়েছি, তাই না? বুয়েট সিএসসিতেই তো আমি চান্স পাইছি, অ্যাডমিশন পরীক্ষা দিছি আর আমি চান্স পাই নাই এমন কোনো অ্যাডমিশন পরীক্ষা হয় নাই আমার সময় ভাই। আমার ফ্রেমে আমি ভাই যা লাগছে পারছি, পরীক্ষা দিতে বসছি, চান্স পাবো না মানে? ওই সময় টপ টিয়ার বুয়েট সিএসসি, ওই সময় প্রথম সাবজেক্টই বুয়েট সিএসসি, এইটাই যারা টপার থাকে, যারা ভালো করে, তারা চান্স পায়। তো এতটুকুতে আমার হয়ে গেছে, এই জন্য আমার এত বিশ্বাস, এই জন্য আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, এই জন্যই আমার এত কনফিডেন্স যে ভাইয়া বইয়েরটা শেষ করতে হবে। কিন্তু ফিজিক্সের জগতে তখন তুমি আসবা, তখনই খেলা যায় ঘুইরা। ফিজিক্সে ভাইয়া সবাই আইনস্টাইন, ওই এইচএসসি পরীক্ষার কোশ্চেনও বানায় আসবে, ওই ওই কি বলে, ওই যে মান্থলি পরীক্ষার কোশ্চেনও স্যার যখন কোশ্চেন করতে বসে না ফিজিক্স স্যাররা, তখন তাদের উপরে আইনস্টাইনের আত্মা এসে ভর করে। আইনস্টাইনের আত্মা তাদের উপরে ভর করে, কারো উপরে আইনস্টাইনের আত্মা, কারো উপরে নিউটনের আত্মা, কারোর উপরে পেতাত্তা, মঞ্জুরিকা, মঞ্জুরিকা, কারো উপরে মঞ্জুরিকা ভর করে। যাই হোক, তো এইগুলো যখন ভর করে তখন যেটা হয়, সবাই তখন খুব খুব সবাই তখন আর কি নিজেকে আইনস্টাইন ভেবে ফেলে। এরপরে সবাই দেয় একটা প্যাচ,
এমন প্যাচ দেয়, কিছু কিছু টিচাররা তো প্যাচ দিতে যায় নিজেই প্যাচ খেয়ে যায়, মানে এমন কোশ্চেন করে কোশ্চেন ভুল, এটাও হয়। তবে মেজরিটির ক্ষেত্রে এরকমই হয় যে একটা একটা কোশ্চেন একটা প্যাচ লাগাই দেয়, সেটা ওই মান্থলি পরীক্ষা হোক, সেটা ওই ইয়ার ফাইনাল পরীক্ষা। আর এনডিসিতে যখন আমি পড়ছি ভাই, ফিজিক্স কোশ্চেনটাই একদম এমন মারা দিয়ে দিত, মনে হয়তো ম্যাথে ওই 100 পাবো, কেমিস্ট্রি তো মুখস্থ করে যায় 100ই পাইতাম। সত্য, যেটা আমার সত্য, আমি বলে ফেলছি। কেমিস্ট্রি ওই অঙ্ক মুখস্থ অঙ্ক কয়েকটা সূত্র আছে ওটি বসাইতাম, আর শেষ। সব বিক্রিয়া টিক্রিয়া কয়েকটা আছে মেকানিজম আলা বিক্রিয়া, মেজরিটি তো মুখস্থ হবে বলে লাভ নেই ভাই, মেমোরাইজ না করলে কেমিস্ট্রি মিলে না। সো কিন্তু জগৎ ছোট, পারতাম। ম্যাথ কেমিস্ট্রি নিয়ে কোনো ভয় নাই। এই ফিজিক্সে আসলে পড়তাম সারাদিন ফিজিক্স, আর মারা খাইতাম যায় ফিজিক্সে। ফিজিক্সে যে সবাই আনস্টেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি ম্যাথকে সোজা বলতেছি না, আমি ওয়ে বলে দিলাম, এভাবে করে তোমরা পড়বা। তো ফিজিক্সের ক্ষেত্রে একটু ব্রেনস্টর্ম করতে হয়, ইমাজিনেশন করতে পারতে হয়। ইমাজিনেশন পাওয়ারটাই আমি তোমার ব্রেনে সেট করে দেব। অঙ্ক সূত্র মুখস্থ করে গেলে এইরকম অ্যাপ্রোচে যায় কিছু করতে পারতাম না, বলে দিলাম। তো যাই হোক, এবার আসো, এবার পড়ালেখায় আসি। আমি অনেক কথা বলি ক্লাসের মাঝখানে, এই কথাগুলা তুমি আমাকে দিয়ে বলাইতে পারবা না, আমি বারবার বললাম, বলাইতে পারবা না। এগুলো ইফেক্টিভ কথাবার্তা। ওই চটকদার অনলাইনের টিচার হয়ে যা না তা পোলাপান যে বইলা ভিউ ব্যবসায়ী, লাইক পাপি হব না। ফাইন, এখনো বেঁচে আছি তাই না? অতিকায় ডাইনোসর বিলুপ্ত হয়েছে, তেলাপোকা আজও বেঁচে আছে, তাই না? তো ওইটাই। এবার আসো, এবার আসো, এবার আসো যে এবার আসো যে এবার আসো যে এবার আসো যে এই এ থেকে বি বিন্দুতে যাবে, এই যে এ থেকে বি বিন্দুতে যাবে সমষ্ণ প্রসারণ, এবং এখানে আমরা জানি যে তাপমাত্রা থাকবে T1। বি থেকে সি বিন্দুতে যাবে, বি থেকে সি বিন্দুতে যাবে, তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে, এখানে এসে তাপমাত্রা হয়ে যাবে T2, তাপমাত্রা T2, তাপমাত্রা T2। এই সি থেকে ডি পর্যন্ত, সি থেকে ডি পর্যন্ত পুরা তাপমাত্রা, সি থেকে ডি পর্যন্ত পুরা তাপমাত্রা থাকবে T2। এরপর ডি থেকে এতে যখন যাবে তাপমাত্রা আবার T1 হয়ে যাবে। তো এই অঙ্কটা এইচএসসি পরীক্ষাতে কমন, এই টপিকের অঙ্কটা এইচএসসি পরীক্ষাতে কমন, এইচএসসি পরীক্ষাতে কমন। সো এটা আমি একটু করাচ্ছি। হ্যাঁ, তো এখানে বলে দিছে যে আদি তাপমাত্রা 390 কেলভিন, বলে দিছে T1 হচ্ছে গিয়ে 390 কেলভিন, 390 কেলভিন। আর এটা বলছে বি বিন্দুর আয়তন ভিবি, আর সি বিন্দুর আয়তন হচ্ছে গিয়া বি বিন্দুর আয়তনের 4 গুণ। বলেছে সি বিন্দুর আয়তন বি বিন্দুর আয়তনের 4 গুণ, সি বিন্দুর আয়তন বি বিন্দুর আয়তনের 4 গুণ, সি বিন্দুর আয়তন বি বিন্দুর আয়তনের 4 গুণ। আর কি বলা আছে, এই যে পরীক্ষাটা করা হয়েছে সেটা হচ্ছে গিয়া 15 মোল অক্সিজেন গ্যাসের উপরে, 15 মোল অক্সিজেন গ্যাস ছিল। এই যে এই পুরা এই প্রসারণ সংকোচন করা হয়েছে, এগুলো 15 মোল অক্সিজেন গ্যাসের উপরে করা হয়েছে। এবং বাইদা ভাই এখানে অনেকগুলা কোশ্চেন জিজ্ঞাসা করছে, এখানে বাইদা ভাই অনেকগুলা কোশ্চেন জিজ্ঞাসা করছে। কি কি কোশ্চেন জিজ্ঞাসা করছে? নাম্বার অন কোশ্চেন, নাম্বার অন কোশ্চেন, নাম্বার অন কোশ্চেন হচ্ছে গিয়া সিঙ্কের তাপমাত্রা নির্ণয় করো, সিঙ্কের তাপমাত্রা নির্ণয় করো, সিঙ্কের তাপমাত্রা নির্ণয় করো, সিঙ্কের তাপমাত্রা। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই প্যাটার্নেই অনেকগুলো অঙ্ক, সবগুলো আমি একবারে করে দিচ্ছি। তাপমাত্রা নির্ণয় করো, সিঙ্কের তাপমাত্রা নির্ণয় করো, সিঙ্কের তাপমাত্রা নির্ণয় করো। এটা একটা 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। এটাতে যেটা বলে সেটা হচ্ছে গিয়া যন্ত্রের যন্ত্রের দক্ষতা নির্ণয় করো, ইফিসিয়েন্সি বা দক্ষতা, যন্ত্রের দক্ষতা নির্ণয় করো, যন্ত্রের দক্ষতা, যন্ত্রের দক্ষতা নির্ণয় করো, যন্ত্রের দক্ষতা নির্ণয় করো, যন্ত্রের দক্ষতা নির্ণয় করো। ওকে, ফাইন। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনে বলবে, 3 নম্বর কোশ্চেনে বলবে, 3 নম্বর কোশ্চেনে বলেছে, 3 নম্বর কোশ্চেনে বলেছে সমষ্ণ প্রসারণে কৃত কাজ নির্ণয় করো। 3 নম্বর কোশ্চেনে বলছে সমষ্ণ প্রসারণে কৃত কাজ নির্ণয় করো, সরি, রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ নির্ণয় করো। অ্যাডায়াবেটিক এক্সপেনশনে ওয়ার্ক ডান বের করতে হবে, বা রুদ্ধতাপীয়, 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 রুদ্ধতাপীয় প্রসারণে, রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ নির্ণয় করো, রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ, কৃত কাজ নির্ণয় করো, কৃত কাজ নির্ণয় করো, কৃত কাজ নির্ণয় করো। ওকে, ফাইন।
সো এই কোশ্চেনগুলো আমাদেরকে এখান থেকে আনসার করতে হবে। এইটাকে খুব কঠিন কোশ্চেন বলতেছি না, আজকে ক্লাসে আমরা এর থেকে আরো স্ট্যান্ডার্ড অনেক অঙ্কই করব। তো এটা হচ্ছে প্রথম অঙ্ক, এইটা আবার এইচএসসি পরীক্ষার জন্য জনপ্রিয় আছে, ঠিক আছে, এইটা আবার এইচএসসি পরীক্ষার জন্য জনপ্রিয় আছে। এখন আসো আমরা একে একে এই অঙ্কগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ি, এই মুখরোচক অঙ্কগুলোর উপরে আমরা একে একে ঝাঁপিয়ে পড়ি। স্লাইড কয়টা করাইছেন? এই 4 নাম্বার স্লাইড মোস্ট প্রবলি। ওকে স্যার মনের কথা বলে দিলেন? হ্যাঁ মনের কথা বলে দিছি, তোমাদের সব মনের কথা আমি জানি, অন্তর্গামী, ফাইন, অন্তর্জামী, মনের কথা জানি। তো এবার আসো মনের কথা না, সত্য কথা বলে দিছি ভাই, মনের কথা কেন বলবো? মানে এই কথাগুলো বললে অ্যাটলিস্ট কি হয়, অ্যাটলিস্ট যদি কোনো টিচারদের চোখে পড়ে তারা অ্যাটলিস্ট একটু কেয়ারফুল থাকবে। আমি নিজেও যখন এই কথাগুলো বলতেছি, এটা তো আমার উপরে দায়িত্ববোধ চলে আসে না যে আমি এই কথাগুলো বলতেছি, তো ক্লাসে ডেফিনেটলি স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে হবে, তাই না? আর উচিত কথা যে বলে তারা সবাই হেট করে, কিন্তু আমাকে সবাই ভালোবাসে, আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ফাইন, এবার আসো সিঙ্কের তাপমাত্রা নির্ণয় করো। সিঙ্কের তাপমাত্রাই তো টি টু নির্ণয় করতে হবে, টি টু নির্ণয় করতে হবে। কেন নির্ণয় করব? দেখো দেখো এই মজা, এই যে প্রক্রিয়াটা, এই যে বি থেকে যে সিতে গেছে, বি থেকে সিতে যে গেছে, এটা কি প্রক্রিয়া? এইটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণ হলে বি থেকে সিতে যদি রুদ্ধতাপীয় প্রসারণ হয়, তাহলে রুদ্ধতাপীয় প্রসারণের সূত্র তোমাদের মনে আছে, সবার মনে আছে। রুদ্ধতাপীয় প্রসারণে খেয়াল করে দেখো তো, এই বিন্দুর আয়তন হচ্ছে গিয়া ভিবি, আর এই বিন্দুর তাপমাত্রা কত বলো তো? T1। এই বি বিন্দুর তাপমাত্রা T1। কেন T1? কারণ বুঝতেই পারতেছো এ থেকে বি পর্যন্ত সব জায়গায় তাপমাত্রা একটাই সমস্ত প্রক্রিয়ার কারণে, সেটা হচ্ছে T1। তার মানে বি বিন্দু পর্যন্ত তাপমাত্রা T1। আবার দেখো যে সি বিন্দুতে আয়তনটা হচ্ছে গিয়া 4b, 4vb। তাপমাত্রা কত? যখন সিতে আসে তাপমাত্রা হয়ে যায় T2। দ্যাট মিনস এখানে তাপমাত্রা কিন্তু T2, এখানে তাপমাত্রা কিন্তু T2। তাইলে বিসি বিন্দুতে এই বিসি রেখা বরাবর রুদ্ধতাপীয় প্রসারণ, দেখো এখানে তাপমাত্রা আয়তন জানি, এখানে তাপমাত্রা আয়তন জানি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা আয়তনের সম্পর্কটা কি ছিল? সবার মনে আছে, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V টু দি পাওয়ার গামা মাইনাস 1। রুদ্ধতাপীয় প্রসারণ, দেখো এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বি থেকে সিতে, তাহলে এটা আমরা ইউজ করব। তাহলে এবার দেখো যে আমাদের দরকার হচ্ছে গিয়ে T2, তাহলে এখান থেকে তো এটা লেখা যাবে T2 ইকুয়ালস টু T1 ইন্টু V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। এবার দেখো এটাকে সুন্দর করে গুছিয়ে এভাবে ভালোবেসে এটাকে এভাবে লেখা যাবে T1 V1 আর V2। দেখো মানে V1 বলতে আমরা বুঝাচ্ছি এই বি বিন্দুর আয়তন, আর V2 বলতে আমরা বুঝাচ্ছি এই সি বিন্দুর আয়তন। নিশ্চয়ই বুঝতে পারতেছে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, তার মানে এইটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু। V1 বলতে বোঝাচ্ছি ভিবি, আর V2 বলতে বোঝাচ্ছি ভিসি। তাহলে এবার দেখো যে V1 এই বিন্দুর আয়তন কত? ভিবি। আর এই বিন্দুর আয়তন কত? ভিসি হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। এই যে হয়ে গেছে, এই যে খেলা শেষ। দেখো T2, এইবার খেয়াল করো যে এই যে T1 এর ভ্যালু কিন্তু আমরা জানি, T1 এর ভ্যালু কত? 390। তাহলে এখানে বসে যাবে 390 ইন্টু, তাহলে দেখো ভিবি আর ভিসি এর ভ্যালু কত? ভিবি এর 4 গুণ মানে 4ভিবি হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে দেখো যে এই ভিবি আর ভিবি কিন্তু কাটা, এরা যদি কেটে যায় তাহলে আনসারটা খুব সহজেই বেরোয় আসবে। 390 ইন্টু দেখো 1/4 গামা মাইনাস 1। গামার ভ্যালু কত হবে? বলে দিছে অক্সিজেন, খেয়াল করছো অক্সিজেন দ্বিপরমাণুক গ্যাস হলে গামার ভ্যালু 1.4, দ্বিপরমাণুক গ্যাস হলে গামার ভ্যালু 1.4। তাহলে এখানে আমরা বসাই দিব 1.4 মাইনাস 1। তাহলে দেখো এটাকে যদি আমি সলভ করে দিই তাহলে আমি T2 পাবো। এটাকে যদি সলভ করে দেই এখান থেকে আমি T2 পাবো। দেখো এই যে হয়ে গেছে 1/4 হোল টু দি পাওয়ার 1.4 মাইনাস 1। তাহলে এটা করলে আনসার আসবে 223.996 এত কেলভিন। তাহলে দেখো আমরা সিঙ্কের তাপমাত্রা পেয়ে গেছি।
আমরা সিঙ্কের তাপমাত্রা পেয়ে গেছি, এই যে আনসার, সিঙ্কের তাপমাত্রা আমরা পেয়ে গেলাম, আমরা সবাই সিঙ্কের তাপমাত্রা পেয়ে গেছি। এই যে কাকলি বলছে এটার আনসার হচ্ছে 1.4। ভাই আর কোয়েন না, ক্যান্টনমেন্টে মারার জন্য লেভেল হয়, ট্রান্সফার নিয়ে গেছে কমার্স কলেজে, এইটাও তো একটু আসে, এটি কি কইতেছে যাই না, যাই হোক ফাইন। তো এটা সবাই বুঝে ফেলছি তাই না, এই অংশটাকে আমরা সবাই বুঝে ফেলছি। তাহলে প্রথম অংশটা ডান, প্রথম অংশটা ডান, প্রথম অংশটা ডান গেল এটা। এরপর এরপর দেখো যে এরপর দেখো যে 2 নাম্বার যে অংশ, যন্ত্রের দক্ষতা নির্ণয় করো, যন্ত্রের দক্ষতা নির্ণয় করো, যন্ত্রের দক্ষতা নির্ণয় করো। এখন এই যন্ত্রটার দক্ষতা নির্ণয় করতে হবে, দক্ষতা নির্ণয় করা তো কোয়াইট সিম্পল ফাস। কেমনে দেখো, যন্ত্রের দক্ষতা খেয়াল করো, যন্ত্রের দক্ষতা, তো যন্ত্রের দক্ষতা যদি আমরা বের করতে চাই, দক্ষতা ইকুয়ালস এটা আমাদের সবার জানা আছে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। সো এই দুইটার ভ্যালু তো আমরা জানি, T2 আর T1 এর ভ্যালু তো আমরা জেনে ফেলছি। T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু 390 ক্যালভিন, আর T2 এর ভ্যালু কত? T2 এর ভ্যালু একটু আগেই বের করছি, 223.996 ক্যালভিন। এই দুটো এখানে বসিয়ে দিলে আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাব ওই যন্ত্রটার দক্ষতা কত। এই দুটো এখানে বসাইলে আমরা পেয়ে যাব যন্ত্রের দক্ষতা কত। ওকে ফাইন, এইটার আনসার আসবে 42.56%। যন্ত্রটা খুব একটা ভালো না, দেখো ইফিসিয়েন্সি 42, 50%-এর উপর হলে যন্ত্র ভালো হয় তাই না, যে অ্যাটলিস্ট 50% শক্তিরে কনভার্ট করতে পারে কাজে, বাট এটা 42% শক্তিরে পারে। তো বুঝতে পারতেছি যন্ত্রের দক্ষতা এত হবে। এইগুলা কিন্তু এইচএসসির কমন অঙ্ক, এইচএসসির কমন অঙ্ক মানে কি এইগুলোই এইচএসসির ভালো অঙ্ক। ওকে তাহলে দেখো যন্ত্রের দক্ষতাও আমরা বের করে ফেলতে পারছি, যন্ত্রের দক্ষতাও বের করে ফেলতে পারছি। ওকে এই ভেরি গুড, এই যে মিরাজ আনসার করছে, এই অনেকে আনসার করছে তাই না, তো গেল এটা যন্ত্রের দক্ষতা গেল। তাহলে এবার কি দরকার? এবার দরকার 3 নম্বরে রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজ, রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজ। এটার জন্য আমি চলে যাচ্ছি পরের স্লাইডে। রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজ, রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয় করার সূত্র কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয় করার সূত্র কি? এটা তো আমরা সবাই জানি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ যখন বের করব এই সূত্রটা ইউজ করব। দেখো আমি টেম্পারেচার জানি, T1 T2 জানি, T1 আর T2 বের করে ফেলছি, তাহলে তাপমাত্রা দিয়ে যে সূত্রটা সেটা ইউজ করবো। সেটা কি বলতো? NR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, T2 মাইনাস T1, এই সূত্র ইউজ করব, তাহলে অঙ্ক হয়ে যাবে। এখন বলো কত মোল গ্যাস আছে? কত মোল গ্যাস আছে? এই যে বলে দিছে কিন্তু 15 মোল গ্যাস আছে। কি গ্যাস? অক্সিজেন গ্যাস। 15 মোল গ্যাস আছে, দ্যাট মিনস এই এন এর ভ্যালু কত হবে? 15। আর এর ভ্যালু সবাই জানি, এটা তো ধ্রুবক, এটা হচ্ছে গিয়ে 8.314। ওকে গামা অক্সিজেন বলছে, তো অক্সিজেনের গামা আমরা জানি 1.4 দ্বিপরমাণুক। T2 এই যে আমরা এখানে অলরেডি বের করছি 223.996, 223.996। আর T1 390, এটা বসাই দিলেই কাজ শেষ তাই না? এইটাই রুদ্ধতাপীয় প্রসারণে, এইটাই রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজ, এইটাই রুদ্ধতাপীয় প্রসারণের কৃতকাজ। সো এই যে হয়ে গেছে, এই যে দেখছো কত সহজে হয়ে গেছে। এই বই খুলে দেখো না, টেস্ট পেপার থাকলে খুলে দেখো, এই টাইপের অঙ্কই, এই কনসেপ্টগুলোর অঙ্ক দিয়েই এইচএসসি পরীক্ষা জয় জয়কার অবস্থা। এগুলো আমি দেখি আর হাসি যে এতটুকু পড়েই কেমনে এইচএসসিতে পোলাপান ভালো করে তাই না, এতটুকু পড়েই কেমনে এইচএসসিতে পোলাপান ভালো করে। ফাইন, আচ্ছা সো এখান থেকে ক্যালকুলেশন করলে আনসার চলে আসে 51755.8971 জুল, এতটুকু। ওকে ফাইন, সো দ্যাটস দ্য আনসার। এইটাই হচ্ছে গিয়া এই রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজের ফলাফল, এইটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজের ফলাফল। আমি আরেকবার চেক করে দেখি আনসার ঠিক আছে কিনা। আছে ঠিক আছে একদম ঠিক আছে। আনসার যা হবার আনসারটি তাই হয়েছে, এবং আনসারটা এত জুল। পারা যাবে না? ডেফিনেটলি পারা যাবে, ডেফিনেটলি পারা যাবে। আমি জানি সবাই এই অঙ্ক পেরে ফেলছো তাই না, আমরা এমনভাবে পড়ছি যে এই অঙ্ক পারবে না এমন স্টুডেন্ট এখানে নাই।
এমন অঙ্ক হচ্ছে গিয়া সবাই আমরা পেরে ফেলছি, আমরা এভাবে করে বিল্ড আপ করছি। তো এই টাইপের অঙ্ক যদি আমাদের এসে যায় তাহলে বসাও বসাও, আমরা জাস্ট ধূপধাপ এই অঙ্ক বসায় দিব, ধূপধাপ এই অঙ্ক বসায় দিব। তাহলে এবার আসেন যে এবার আমরা আরেকটু অন্য ধাপে যে অঙ্ক করব। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা চমৎকার একটা অঙ্ক। এই অঙ্কটা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে, এই অঙ্কটা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে, এবং বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে এই কথা দ্বারা এই অঙ্করে এত স্পেশাল বলার কিছু নাই। বুয়েটে আসছে এটা শুনলে আমাদের ওই সাইকোলজিক্যাল ব্যারিয়ার আছে, প্রত্যেকটা মানুষ একটা জিনিসকে বড় ছোট এরকম ভাবে, মানসিকভাবে ভাবে, সেটা কঠিন না হলেও সে ধরে নেয়। অনেকে আছে এই বুয়েট টুয়েট না লিখে এই অঙ্ক দিলে অনেকে বুঝে যেত, প্রথমেই পায়রা যেত, এই বুয়েট করার মাধ্যমে এই তো এই মনে হয় কোনো একটা কাহিনী। তো ব্যাপারটা এরকম না। তো আমি তারপরে আমি জাস্ট ইনফরমেশনের জন্য জানা রাখতেছি যে এটা বুয়েটে আছে একটা অঙ্ক, বাট এটা আমরা অনায়াসে সবাই পারবো। তো এটা স্টেটমেন্টটা আমরা একটু দেখে ফেলি, তাই না? এটা স্টেটমেন্টে কি বলেছে? এটা স্টেটমেন্টে বলেছে কার্ণচক্রের 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 প্রতি ধাপে সংকোচন প্রসারণ অনুপাত, সংকোচন এই শব্দটার সঙ্গে অনেকে পরিচিত না। সংকোচন প্রসারণ অনুপাত, সংকোচন এই শব্দটার কারণেই প্রথমবার যখন এই অঙ্ক আসছে তখন একটু হার্ড লাগার কথা। সংকোচন প্রসারণ অনুপাত 1:6, কার্ণচক্রের প্রতি ধাপে সংকোচন প্রসারণ অনুপাত 1:6, সংকোচন ও প্রসারণ অনুপাত হচ্ছে গিয়া 1:6, কার্ণচক্রের প্রতি ধাপে সংকোচন প্রসারণ অনুপাত 1:6, সংকোচন প্রসারণ অনুপাত 1:6। ওকে ফাইন। যন্ত্রের দক্ষতা নির্ণয় করো, যন্ত্রের দক্ষতা নির্ণয় করো, ওই যন্ত্রের দক্ষতা নির্ণয় করতে হবে। দুইটা ইনফরমেশন আরো দেওয়া আছে। আদি তাপমাত্রা 147°C এবং গামার ভ্যালু 1.4, এটা দেওয়া আছে। এখন আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে খুব যে বেশি পার্থক্য আছে এমন না, আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে তেমন বেশি যে পার্থক্য আছে ব্যাপারটা মোটেও এরকম না। এটা খুব সহজেই আমরা এটাকে সলভ করে ফেলতে পারবো, আচ্ছা, তো দেখো যে আমরা জানি বলেছে যন্ত্রের দক্ষতা নির্ণয় করতে। যন্ত্রটা কতটুকু দক্ষ সেটা আমাদেরকে বের করতে হবে, তাইলে দেখো আমরা দক্ষতা ইকুয়ালস টু জানি ইটা ইকুয়ালস টু 1 minus T2/T1 ইন্টু 100%, এখন T1 এর ভ্যালু তো অঙ্কেই বলে দিছে। আদি তাপমাত্রা কি বলে দিয়েছে না? বলে দিয়েছে। আদি তাপমাত্রা হচ্ছে 127°C। তাহলে 127°C এটাকে কিসে নিতে হবে? ক্যালভিনে। 273 এর সঙ্গে যোগ করলে হবে 400 ক্যালভিন, তার মানে এখানে বসে যাবে 400 ক্যালভিন। তাহলে একটা ইনফরমেশন খুবই ভাইটাল, সেটা হচ্ছে টি টুটা বের করলে এই অঙ্ক হয়ে যাবে। এখন এখানে একটা কথা বলছে, কি বলতো? সংকোচন প্রসারণ অনুপাত 1:6 বলেছে, সংকোচন এবং প্রসারণ অনুপাত 1:6। এই কথার মানে কি? সংকোচন প্রসারণ অনুপাত এই কথার মানে কি? এই কথার মানেটা বইয়ে লেখা নাই আর কি, ওই কোশ্চেনে আসছিল। তো এই কথার মানেটা হচ্ছে এরকম যে যখন কার্ণচক্রে সংকুচিত হয় তখন 6 ভাগের 1 ভাগ হয়ে যায়, আর যখন প্রসারিত হয় তখন 6 গুণ হয়ে যায়। তো দেখো জিনিসটা কি, এখান থেকে তোমরা বুঝবা। এই যে আমি এই গ্রাফটা একটু এঁকে নিলে তোমরা সবাই এটা বুঝে ফেলবা। দেখো এই যে হয়ে গেছে সংকোচন প্রসারণ অনুপাত, এই কথা দ্বারা আসলে কি বুঝাইছে এটা একটু আমরা বুঝে নিচ্ছি। দেখো এই পিভি গ্রাফ, তো এইরকম, তাই না? তো আমরা জানি এখানে হচ্ছে গিয়া প্রসারণ হইছে, এখানে সংকোচন হইছে,
তো দেখো এই জায়গাতে যদি আয়তন হয় ভি, দেখো এই জায়গাতে যদি আয়তন হয় ভি, প্রসারণ হইছে, প্রথমে কি হয় প্রসারণ, প্রসারণ হইলে হয়ে যাবে হচ্ছে কি এই যে বলছে সংকোচন প্রসারণ অনুপাত, মানে প্রসারণ হলে হয়ে যাবে 6 গুণ আর সংকোচন হলে হয়ে যাবে 6/1 তাহলে দেখো এইখানে ছিল ভি, এখানে প্রসারণ হইছে, দ্যাট মিনস এই বিন্দুতে আয়তন হয়ে যাবে 6v, 6 গুণ, প্রসারণ হইলে 6 গুণ হয়ে যাবে, আয়তন 6 গুণ বাড়বে। এরপর দেখো এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, প্রতি ধাপে বলে দিচ্ছে প্রত্যেকটা ধাপেই 6 গুণ হয়ে যায়। তো এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে আসছে তখনও তো প্রসারণ, এটা সমষ্ণ প্রসারণ, এটা রুদ্রতাপীয় প্রসারণ, তাহলে এইখানে আসলে প্রত্যেকটা প্রসারণ হয়ে যাবে 6 গুণ, মানে এই 6v এখানে আসলে আরো 6 গুণ হয়ে যাবে, মানে 36v হয়ে যাবে। দেখো এইখানে ছিল 6v, এখান থেকে এখানে আসে মানে কি প্রসারণ, প্রসারণ হলে প্রত্যেক প্রসারণে 6 গুণ হয়ে যায়, তাহলে দেখো এই 6v কে 6 দ্বারা গুণ করলে 36v, বুঝে গেছে এটা। এরপর দেখো এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে আসছে, এটা কি সংকোচন না, সংকোচন হইলে হয়ে যাবে 6/1, 1:6, মানে সংকোচন হয়ে যাবে 6/1 আর প্রসারণ হলে 6 গুণ। তাহলে দেখো যখন এই বিন্দুতে আসছে এইটা হয়ে যাবে 6/1, 36v কে 6 দ্বারা ভাগ করলে কত হবে, 36v কে 6 দ্বারা ভাগ করলে এখানে আসলে আবার 6v হয়ে যাবে না। দেখো 36v এবার হয়ে যাবে 6/1, সংকোচন আয়তন কমবে, তাহলে 36v কে 6 দ্বারা ভাগ করলে এখানে হয়ে যাবে 6v। এবার দেখো এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে আসবে তখন এটাও তো সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, তাহলে এখানে আসলেও 6/1 হবে, তাহলে দেখো 6v কে 6 দ্বারা ভাগ করলে আবার সেই আদি আয়তন ভি পেয়ে যাবে। দেখো 6v কে যখন সংকোচন হচ্ছে 6 দ্বারা ভাগ করবো আবার ভি হয়ে যাবে, দেখো আদি আয়তনে ব্যাক করছে। তাহলে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, সবাই ডেফিনেটলি এইখানে বুঝতে পারছো। দেখো এই ভি থেকে যখন এইখানে গেছে প্রসারণ তখন 6 গুণ হয়ে গেছে, তখন খেয়াল করে দেখো এখানে ইন্টু 6, 6 গুণ হয়ে গেছে। এখান থেকে যখন এখানে আসছে এটাও প্রসারণ, তাহলে এটাও 6 গুণ হয়ে গেছে, 36 হয়েছে। প্রথমে 6v, তারপর এখান থেকে আরও বাইরে 6 গুণ 36, যখন এখান থেকে এখানে আসছে 6 ভাগ হয়ে গেছে, এই যে 1/6 এটা দ্বারা গুণ হয়ে গেছে, তাহলে 36কে 6 দ্বারা ভাগ করলে 6v, এটাকে যখন আবার সংকোচন হয়েছে তাহলে 1/6 দ্বারা গুণ হয়েছে আবার v হয়ে গেছে, মানে সংকোচন প্রসারণ অনুপাত বলতে এটা বোঝায়। সবাই এটা বুঝে গেছে তাই না? এবার দেখো মজা মামা, এবার দেখো মামা মজা, কি মজা, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে এটা কি রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধ প্রসারণ, আমি নাম দিলাম রূপ্র, রুদ্ধতাপীয় প্রসারণ, এটার নাম দিলাম রুদ্ধতাপীয় প্রসারণ, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এখানে রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে। এখন আমার লাগবে T2 ভাইয়া, T2 পাইলে তো আমার কাজ শেষ, আমার তো আর অন্য কিছু দরকার নাই, আমার দরকার হচ্ছে T2। দেখো আমার দরকার হচ্ছে ভাইয়া T2, আমার দরকার হচ্ছে ভাইয়া T2, আমার দরকার T2। তাহলে দেখো আমরা তো এটা জানি, আমরা এটা জানি যে, আমরা এটা জানি যে এই জায়গাতে এই জায়গাতে আয়তন 6v আর তাপমাত্রা কিন্তু T1, তাই না? এই যে এইখানে তো সমষ্ণ প্রক্রিয়া, এখানে তাপমাত্রা T1, এই জায়গা থেকে যখন এখানে আসছে আয়তন তো 36v, তাপমাত্রা হয়ে যাবে T2, আমরা জানি রুদ্ধতাপীয় প্রসারণ হলে এখান থেকে এখানে আসলে T1 থেকে তাপমাত্রা T2 হয়ে যায়। তাহলে দেখো এই যে রুদ্ধতাপীয় প্রসারণ বা রুদ্ধতাপীয়তে প্রক্রিয়ায় আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক আমরা জানি, আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক কি আগের মতো, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাই না? আমাদের দরকার এই টি টুকে আমরা চাই, আমরা কাকে চাই, টি2কে চাই। তাহলে দেখো টি2কে যদি আমরা চাই তাহলে টি2কে আমরা এখান থেকে খুঁজে পাবো, এখান থেকে টি2কে বের করে নিয়ে আসতে পারবো। সো টি2 তুমি বের হয়ে আসো, দেখো এই যে টি2 ইকুয়ালস টু T1 ইন্টু V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। এবার দেখো যে T1 এর ভ্যালু কিন্তু আমাদের অঙ্কে বলে দেওয়া আছে, T1 এর ভ্যালু অঙ্কে বলে দিয়েছে কত, এই যে 400 কেলভিন, 127°C মানে 400 কেলভিন। তাহলে দেখো এইখানে আমি লিখতে পারবো 400 কেলভিন, এটা বুয়েটের একটা সাক্কা 10 মার্কের অঙ্ক, ইন্টু দেখো যে এই জায়গার আয়তন, এটাকে আমরা V1 বলতেছি, এটাকে আমরা V2 বলতেছি, তো এই জায়গার আয়তন 6v আর এই জায়গার আয়তন 36v হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। দেখো এখানের আয়তন 6v আর এখানের আয়তন 36v, তাহলে এটা হচ্ছে 6v, এটা 36v। তাহলে দেখো যে এই ভিবি কাটা আর 6 দ্বারা 36কে ভাগ করলে 1/6 মানে 400 ইন্টু 1/6 হোল টু দি পাওয়ার গামার ভ্যালু কত 1.4 মাইনাস 1 দেওয়া আছে এখানে। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা কিন্তু T2টাকে বের করে ফেলতে পারবো, এখান থেকে T2 বের হয়ে আসবে।
তাহলে T2 যদি বেরোয় আসে, এটার ভ্যালু হবে, এটার ভ্যালু হবে, এইটার ভ্যালু হবে, এইটার ভ্যালু হবে 1/6 হোল টু দি পাওয়ার 1.4 মাইনাস 1, তাই না? এটা যদি আমি করি তাহলে T2 এর ভ্যালু আসবে 195, 195.36 34 কেলভিন। তাহলে আমরা T2 পেয়ে গেছি। T2 কে পেয়ে গেলে কিন্তু আমাদের আর কাজ বেশি বাকি নাই। T2 এর ভ্যালুটাকে এখানে বসাইলে আমাদের অঙ্কের আনসার, এই যে T2 এর ভ্যালুকে আমরা এখানে বসিয়ে দিব, T2 এর ভ্যালুকে আমরা এখানে বসিয়ে দিব, এবং T2 এর ভ্যালু কত আসছে 195.34 কেলভিন। তো এটা এখানে বসাই দিচ্ছি। তাহলে সেখান থেকে আমরা কিন্তু এই দক্ষতা, এই যন্ত্রের দক্ষতা পেয়ে যাব। এখান থেকে আমরা যন্ত্রের দক্ষতা পেয়ে যাব 1 মাইনাস T2 এর ভ্যালু 195.34, 195.34 ডিভাইডেড বাই 400 ইন্টু 100। এটা করলে আমাদের আনসার চলে আসবে 51.165%, 51.165%। তাহলে এই যে আনসার, এই যে আনসার, এই যে আনসার, এই যে আনসার। ডেফিনেটলি সবাই এটা বুঝে ফেলছি। তো এইটা মাথায় রাখতে পারো, একটা শর্টকাট মাথায় রাখতে পারো। সংকোচন প্রসারণ অনুপাত কত ছিল? 1/6। 1:6 মানে কত? 1/6। তাহলে দেখবা যে এই অঙ্ক যদি আসে, আদি তাপমাত্রা দেওয়া থাকবে, আদি তাপমাত্রার সঙ্গে ডিরেক্টলি এখানে 1/6 বসাই দিলেই হয়। সংকোচন প্রসারণ অনুপাত যেটা দেওয়া থাকবে, সংকোচন ও প্রসারণ অনুপাত যেটা দেওয়া থাকবে, ওটা এখানে বসাই দিয়ে দিলেই কিন্তু একবারেই এখান থেকে তুমি হচ্ছে গিয়া T2 বের করে নিয়ে আসতে পারবা, এবং এই সূত্র বসাই দিলেই কিন্তু তোমাদের এই অঙ্কটা হয়ে যাবে। খুব কি কঠিন? আগের ওই অঙ্কটাই, আগের আগের এই অঙ্কটাতে এইখানে আর এখানে আয়তনের অনুপাত বলা ছিল, আর এখানে একটু স্টাইলিশ ভাবে এটাকে বলছে। তো এতটুকুই চেঞ্জ। নিশ্চয়ই এখান থেকে তোমরা এটা বুঝতে পারতেছো, এইচএসসিতে আসা অঙ্কটা এখানে কিন্তু একই অঙ্ক ছিল, এই একই একই, কিন্তু এখানে এই দুটার আয়তনের অনুপাত আলাদা করে বলছে। এখানে ভি হচ্ছে ভিবি, আর এখানে হচ্ছে ভিবি এর 4 গুণ। বুয়েটে জাস্ট তুমি এটা মুখস্থ করে যাবা বা একটু বুঝে যাবা, পারবা না। বুয়েটে যায় জাস্ট নতুন একটা শব্দ দেখবা, সংকোচন প্রসারণ অনুপাত। অ্যাডমিশনে শুধু কেন বুয়েট বলতেছি, ডিউ বলো বা বুয়েট বলো, এখানে সব থেকে বেশি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, সব থেকে বেশি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় ডিউ এবং বুয়েটে। এটা সত্য। এবং এখানেই বাংলাদেশের টপ টিয়ার স্টুডেন্টরা পড়ে। আমি বলছি না অন্য যেসব ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা পড়ে তারা খারাপ, তাদের মধ্যে সবাই ভালো না, তাদের মধ্যে সিলেক্টিভ স্টুডেন্ট জীবনে উঠে আসে ভালো করে, কয়েকজন, গুটি কয়েকজন। ওটা এক্সাম্পল না, এক্সেপশন ওটা। আর ডিউ বুয়েটে সবাই ভালো তা বলবো না, অ্যাডমিশন পর্যন্ত ভালো, এরপরে যে অনেকেই মারামারা খায় হারায় যায়, এটাও সত্য। বুয়েটে আমি বলি হতাশার সূতিকাগার। বুয়েটে বহুত স্টুডেন্ট আছে, বুয়েটে বহুত স্টুডেন্ট আছে, ওই বুয়েটে যায় মনে করো শেষ, এই সংখ্যা অনিহাত কম না। তারপরেও তার অ্যাডমিশন পর্যায়ে পর্যন্ত চিন্তা করলে দে আর দ্য টপ টিয়ার্স। ওকে ফাইন। সো ডিউ এবং বুয়েটের কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়, ডিউ এবং বুয়েটের কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। আগে ডিউর কোশ্চেন আর বুয়েটের কোশ্চেন কম্পেয়ারেবলই ছিল না। বুয়েটেরটা একটা অন্য স্ট্যান্ডার্ড ছিল, ডিউর কোশ্চেন ছিল বাম হাত দিয়ে লিখে চান্স পেয়ে যাবো। আমি বাম হাতে লিখতে পারি তাই বলছি, বাম হাত দিয়ে লিখে চান্স পেয়ে যাবো। ডিউর কোশ্চেন আগে 120টা এমসিকিউ আসতো, দেদারসে দাগা, 20 বছরের কোশ্চেন পড়ে যায় খালি দাগা বসা। আমাদের সময় অ্যাডমিশন কোশ্চেনে এরকম ছিল, এই কলম দাও তো, দাগাও ডিউ, দূর গুনি নাকি ডিউ, না সরি এইভাবে বলা ঠিক না, ডিউ এটা অনেক অনেক ভালো ইনস্টিটিউশন। বাট অ্যাডমিশন পরীক্ষার প্রচেষ্টা আমার কাছে মনে হয় যে ডিউ দাগাও 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 দাগাও, যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করা, যত তাড়াতাড়ি গোল্লা ভরাট করা যায়, এটা ছিল ডিউর পরীক্ষা, এটা ছিল ডিউর পরীক্ষা। কিন্তু আস্তে আস্তে ডিউর পরীক্ষার স্ট্যান্ডার্ড বাড়ছে। লাস্ট 4 বছরের যদি আমি দেখি, 20 সাল থেকে 6 বছরেই যদি আমি দেখি, 20 থেকেই লাস্ট 6 বছরে ডিউতেও রিটেন অ্যাড করছে, এবং এখন ডিউর কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। ডিউর কিছু কিছু কোশ্চেন দেখে আমারই অবাক লাগে, আরে এই সেই ডিউ যেন 120টা এমসিকিউ আসতো, ওই বিগত 20 বছরের কোশ্চেন পইরা গেলে খালি দাগা মামা। তো ওইটা ছিল। তো এখন স্ট্যান্ডার্ড অনেক, দুই একটা ডিউর কোশ্চেন আসে যেটা বুয়েটের স্ট্যান্ডার্ডের মতোই, তার থেকে ভালোও আসে দুই একটা ইদানিং কালে। তো ওই যারা যারা হচ্ছে কাট অফ মার্কের উপরে পায়, পাস টাস করে আর কি, তারা ডিউতে এখন চান্স পেয়ে যায়। তো রাইট নাও কম্পিটিশন অনেক হাই। একটা যুগ ছিল আমাদের যুগে, অনলাইন এডুকেশন কিছু ছিল না তো ভাই। তো ভালো টিচার যারা পান নাই, যারা পায় নাই, তারা ভালো করতে পারে নাই। নটরডেম কলেজ থেকে শতভাগ ভালো রেজাল্ট হয় সব সময়। বুয়েট বলো ডিউ বলো অনেক চান্স পায়, কেন পাইতো? আমরা যারা নটরডেম কলেজে পড়ছি তারা ভালো ভালো টিচারদের সান্নিধ্য পাইতাম, ওই মতিঝিলে চলে আসতাম, বাংলাদেশের সব জায়গা থেকে চান্স পেয়ে, সব জায়গার ক্রিম ক্রিম স্টুডেন্টগুলো চান্স পাইতো। ওই দেখতাম সব জেলা স্কুলে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় এসে জড়ো হয় নটরডেম কলেজে।
সো এখানেই ভালো টিচাররা অফলাইনে পড়ায়, মানে আমাদের কলেজের স্যাররা ভালো ছিল, এখানে আশেপাশে সব ভালো ভালো ভাইয়েরা পড়াইতেন। সো এখান থেকে পড়ে ভালো করতো, অনলাইন এডুকেশন ছিল না। প্রত্যন্ত এরিয়া থেকে পড়ে খুব ভালো করছে বুয়েট ডিউতে, এই স্টুডেন্ট ছিলই না, ছিল দু একজন কই মাছের প্রাণ। তারও দেখবা যে কোনো না কোনো বড় ভাই টড় ভাই ছিল যারা হচ্ছে ভালো পড়ায় দিছে এই জন্য। কিন্তু বর্তমান অনলাইন এডুকেশনে এই যে আমি ফ্রিতে ক্লাস নিতেছি তাই পোলাপান হচ্ছে ক্লাসে মাঝে মধ্যে থাকে না, এই ক্লাস চাইলেই ইউটিউবে দেখা যাচ্ছে। এটা ভালো হয়েছে, শিক্ষার তো সুযোগ সবার থাকতে হবে। দেখো একটা স্টুডেন্ট এইখানে আছে, আরেকটা স্টুডেন্ট গ্রামে থাকার কারণে এখানে আছে। এখন তাদেরকে যখন অ্যাডমিশন পরীক্ষা দেওয়ানো হইলো তাহলে সমান কেমনে হইলো? লেভেল তো গ্রাউন্ড হইলো না, তাই না? লেভেল গ্রাউন্ডিং কি হইলো? সবাই কি একই লেভেলে ছিল? লেভেল লেভেল তো এক ছিল না, লেভেল গ্রাউন্ডিং তো হয় নাই। কেউ এখানে বসে পরীক্ষা দিচ্ছে আর কেউ এখান থেকে, ও চান্স পাবে না। কিন্তু বর্তমান অনলাইন এডুকেশন কিন্তু সবাইকে একই লেভেলে এনে দিতে চাচ্ছে, যদি তুমি পরিশ্রমী হও তাইলে। কিন্তু এইখানেও পার্থক্য হয়ে যায় স্টুডেন্টের, কেমনে? ওই পরিশ্রমের ক্ষেত্রে। কেউ কেউ হচ্ছে অনলাইন এডুকেশনে এই ফেসবুকে আইসা নিয়াজবের ক্লাস দেখতে যায়, রিলস দেখতেছে। অনেকে যায় আজকে ক্লাস আছে ভাইয়ের ক্লাস দেখবো, এই ফোন নিছে, এই ভাইয়ের ক্লাস দেখবো, ফোন একটা নিছে, এই ক্লাস তো দেখতেছি, হ্যাঁ এই অঙ্কটা তো পারি, এবার একটা কাজ করি, দেখি তো ওইখানে রিলসে কি আছে, রিলসে যায়া নায়ক নায়িকার ছবি, এরপর হচ্ছে গিয়া বিভিন্ন ওই ফানি ভাইয়া কি করলো, এইখানে কি হইলো, রিলস মিলস দেখা একদম সকাল 6টার সময় ঘুমাইতে যাবে। আসছিল ক্লাস করতে, গেছে রিলস দেখতে, সকাল 6টায় ঘুমাইতে যাবে, আল্লাহ জানে মাঝখানে কি কি করবে। সো এই রিলসের জগৎ হারা যাবে। এবং রিলস দেখতে দেখতে কি হয় জানো, রিলস দেখতে দেখতে মানুষের বুদ্ধিমত্তা অনেক অনেক ড্রপ পড়ে। রিলস যারা দেখে তাদের বুদ্ধিমত্তা দিনকে দিন আসলে কমে যায়, একদম যায়, যায় একদম শেষ হয়ে যায়। তুমি দেখো যে রিলস আমাদেরকে একদম অথর্ব বানায় দেয়, অথর্ব। কেমনে অথর্ব? তুমি দেখবে একটা রিলস 15 সেকেন্ড থাকে, 10 থেকে 15 সেকেন্ড। কেন? কারণ হচ্ছে গিয়া ব্রেন রে স্ক্যাটার করে দেয়, রিলস একটার পর একটা আসতে থাকে, তুমি দেখতে চাইছো এটা। একটা কিছু কিছু রিলস দেখবা যে এটা কাচের বয়েমের মধ্যে মার্বেল ঢুকায় সিঁড়ি দিয়ে ফেলে দিছে, গড়াইতে গড়াইতে পড়তেছে, কখন যায় ভাঙ্গে। এরপর এরা সাবান কাটতেছে, এরপর সাবান এভাবে করে কাটতেছে। তারপরে আলতু ফালতু যে কত টাইপের রিলস আছে। তো তুমি কিন্তু এগুলো দেখতে চাও না, একটার পর একটা আসতেছে, নিজের থেকে আসতেছে। তুমি জাস্ট অথর্বের মতো হাক করে চায় থাকো, এই ছোট্ট জীবন রিলস দেখতে দেখতে কাটিয়ে দাও, তাই না? যে কি আছে জীবনে, একটু আনন্দ করি, এই যে রিলস দেখতেছে অথর্ব, হা কি যেন একটা মজা। আর বাচ্চা পোলাপান রিলস পাইলে তো ভাই, ও ভাই অন্য লেভেলে উঠে যায়। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, তো এটা আমাদেরকে অথর্ব করে দেয়। কেমন অথর্ব করে দেয় দেখো, তুমি যদি ইভেন ইফ ইউটিউবে যায় কোনো ভিডিও দেখো, তোমাকে কিন্তু ডিসাইসিভ হইতে হয়, তোমাকে কিন্তু তোমার মাথা খাটাইতে হয়, তোমাকে ডিসিশন নিতে হয়, আমি কোন ভিডিওটা দেখবো, আচ্ছা এটা প্লে করি, আচ্ছা এটা সার্চ করি। ও নিজে নিজে কিন্তু তোমার কাছে অনেক কিছু আইনা দেয় না, অল্প কিছু থাকে সামনে ফিডে, বাট তুমি সার্চ করলে ওই ভিডিও আসে, তারপরে তুমি সিলেক্ট করো, মানে এখানে ডিসিশন তোমার হাতে, কন্ট্রোল, তোমার ব্রেনের কন্ট্রোল তোমার হাতে। তারপরে ভিডিও ভালো না লাগলে একটা ভিডিও শেষ হলে শেষ, তারপরে তুমি আরেকটা ভিডিওতে যাও, মানে সেখানে তোমাকে এমন কিছু ফিট করে না, এমন কিছু তোমার ব্রেনে ঢুকায় না যেটা হচ্ছে গিয়া তুমি ডিসিশন নাও নাই, এরকম কিছু ঢুকায় না। রিলসে দেখো তোমার ফিট করে, তো মানে একটা আছে না, রেস্টুরেন্টে গেলা, তুমি মেনু দেখে চুজ করলা কি খাবার, একটা হচ্ছে যে রেস্টুরেন্টের মালিকই তোমার একটার পর একটা খাবার খাওয়াইতে থাকলো। তো ব্যাপারটা এরকম, রিলস দেখলে তোমার ব্রেনে যা তোমার দরকার নাই সেটা আসে পড়ে। একটা একটা খুব কমন এক্সাম্পল, একটা খালি গ্লাসে কি থাকে বলো তো? একটা গ্লাস ফাঁকা, একটা ফাঁকা গ্লাসে কি থাকে? একটা গ্লাসের অর্ধেকটা পানি, অর্ধেকটা ফাঁকা, ওই ফাঁকা জায়গায় কি থাকে বলো? একটা গ্লাস আছে, যেই গ্লাসটার এই কথাগুলো ইম্পর্টেন্ট, স্টুডেন্ট এগুলো বলতে হবে, এই স্টুডেন্টকে এইসব কথাবার্তাগুলো বলতে হবে, নাহলে সর্বনাশ হবে ভাই। আমি মনে করি যে মানুষ মনে করে সব কিছু সলিউশন সারফেসে, না, সলিউশন অনেক গভীরে থাকে, অ্যাকচুয়াল কারণ ধরা দিতে হবে। দেখো যে একটা যে ফাঁকা গ্লাস আছে, একটা যে ফাঁকা গ্লাস আছে, এই অর্ধেকটা পানি ভরা অর্ধেকটা ফাঁকা, তাহলে তোমরাই বলো তো এই ফাঁকা অংশে কি থাকে? এই যে ফাঁকা যে অংশটা আছে, যে জায়গাটা এরকম ভ্যাকেন্ট, এই জায়গাটাতে কি আছে? হলো, এই জায়গাটাতে কি আছে জানো? এই জায়গাটাতে কি আছে? একটা গ্লাসের অর্ধেকটা পানি আছে আর অর্ধেকটা ফাঁকা, তাহলে বলো এই ফাঁকা অংশে কি আছে? এই ফাঁকা অংশে কি আছে বলো? মেজরিটি বলবে ফাঁকা অংশে ভাই বাতাস আছে। আমি আসলে সেটা বলি না, আমি এটাকে একটু ডিফারেন্টভাবে দেখি। এই যে ফাঁকাটা অংশ আছে, যে গ্লাসের ফাঁকা অংশ আছে, এইখানে ডেফিনেটলি এমন কিছু আছে যেটা থাকার দরকার ছিল না। সেটা বাতাস হোক, নাইট্রোজেন হোক আর অক্সিজেন হোক, হোয়াট এভার ইট ইজ, এখানে যে জিনিস আছে এই ফাঁকা অংশে যা আছে, এই ফাঁকা অংশে যা আছে তা থাকার দরকার ছিল না, তা থাকার দরকার ছিল না, থাকার দরকার ছিল না।
দরকার ছিল না। এই কথাটা কেন বলছি, এই কথার ডেপথ অনেক বেশি। এটা থাকার দরকার ছিল না, ফাঁকা অংশে যাই থাকুক ওইটা থাকার দরকার ছিল না। ব্যাপারটা বুঝো এইভাবে, একটা বাক্স মনে করো, এটা একটা বাক্স, আমি দীর্ঘদিন এই বাক্সটা এই রুমের মধ্যে ফেলে রাখলাম, বহু বছর আমি এই বাক্সটা রুমের মধ্যে ফেলে রাখলাম, এই রুমে ফেলে রাখলাম। কি হবে? কিছুদিন, 1 বছর পরে এসে দেখবো ধুলার আস্তরণ পড়ে গেছে, এটার উপরে ধুলার আস্তরণ পড়ে গেছে। ধুলাটা কি এটার উপরে পড়ুক, এটা আমরা চাই? চাই না। তাহলে মনে রাখবা, কোনো কিছু অযত্নে অবহেলায় ফেলে রাখলে সেখানে আবর্জনা থাকে, সেখানে এমন কিছু থাকে যা থাকার দরকার নাই। তো আমি যদি এই গ্লাসটা অর্ধেকটা পানিপূর্ণ করে রেখে দিই, তাহলে বাকি অর্ধেকটার ভিতরে হতে পারে কোনো বিষাক্ত গ্যাস, কার্বন মনোক্সাইড অথবা নাইট্রোজেন বা কোনো কিছু এসে জমছে, কিন্তু ওইটা তো আমি রাখতে চাই নাই। তাহলে মনে রাখবা, ফাঁকা জায়গা কখনো ফাঁকা থাকে না, ওইখানে এসে আবর্জনা, অপ্রয়োজনীয় জিনিস, ভালো কিছু এসে জমে না। এই ফাঁকা জায়গায় কোনোদিন স্বর্ণের টুকরো এসে পড়ে থাকবে না, ওখানে দেখবা অপ্রয়োজনীয় আবর্জনা এসে জমবে ওখানে। তার মানে ফাঁকা জায়গায় সবসময় ময়লা থাকে। আগে একটা সার্ফ এক্সেলে অ্যাড দিল না, পকেটের মধ্যে ময়লা না প্রতিভা থাকে। আমি বলি ফাঁকা জায়গায় সবসময় আবর্জনা থাকে। একটা জায়গা ফাঁকা ফেলে রেখে দাও, দেখবা আবর্জনায় ভরে যাবে কিছুদিনের মধ্যে। তো এটা কেন বলছি, তোমার ব্রেন যদি ফাঁকা হয়ে থাকে, ও ভালো কিছু চিন্তা করতেছো না, মনে করো তোমার ব্রেনটা পুরো ফাঁকা, ওর মধ্যে ভালো কিছু চিন্তা তুমি করতেছো না, না হতে পারে তুমি একটা অঙ্ক চিন্তা করতেছো, তার মানে ফাঁকা না, ব্রেন বিজি। কিন্তু ব্রেনকে যদি তুমি আইডলি বসায় রাখো, তাহলে ওখানে এসে আবর্জনা ঢুকবে। ওইখানে তোমার ওই যে আছে না, ওই যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তো তুমি দেখবা, তুমি যদি পজিটিভ থিঙ্কিং বাদ দিয়ে সারাদিন রিলস দেখো, মাথারে যদি তুমি প্রেশার না দাও, পরিশ্রম না করো, তাহলে ওইখানে এসে আবর্জনা ঢুকে, আর রিলস হচ্ছে সেই আবর্জনা তোমার মাথার মধ্যে ঢুকাইতে থাকে। ফাঁকা পাইছে, যে এর কোনো কাম নেই, বইয়ের এসে রিলস দেখতেছে, এর মাথার মধ্যে সব আলতু ফালতু জিনিস ঢুকাবে। তুমি যে কখন আউলাইয়া যাবা, তোমার মাথা যে কখন আউলিয়া ঝাউলিয়া যাবে তুমি বুঝতে পারবা না। তাহলে কি করতে হবে? ব্যাপারটা এরকম, এই ফাঁকা জায়গায় যদি তুমি ভালো কিছু রাখতে চাও, এই ফাঁকা জায়গায় যদি তুমি ভালো কিছু রাখতে চাও, মনে রাখবা সেটা তোমাকে ইনজেক্ট করতে হবে, সেটা তোমাকে ইনজেক্ট করতে হবে, সেটা তোমাকে ইনজেক্ট করতে হবে। ফাঁকা জায়গায় ভালো কিছু রাখতে হলে সেটা তোমাকে পুশ করতে হবে, ইনজেক্ট করতে। তুমি চাচ্ছ যে নিচে পানি আছে, উপরে আমি একটু লেবু লেবু স্কুইজ করে দিয়ে দিই, লেবুর শরবত হয়ে যাবে। এখানে তুমি চাচ্ছ যে কয়েক ফোঁটা লেবু দিয়ে দিতে। এটা কি এমনি এমনি আকাশ থেকে এসে লেবু পড়বে? ওখানে সাইট্রিক অ্যাসিড এসে পড়বে? পড়বে না। তোমাকে লেবু কিনে এনে চাইপা তারপরে দিতে হবে, তাহলে লেবুর শরবত হবে। তার মানে ভালো জিনিস ইনজেক্ট করতে হয়, ফোর্স কইরা ঢুকাইতে হয়। তো তোমার ব্রেনে তুমি যদি সারাদিন রিলস দেখো, তাহলে ওই রিলস দিয়ে তোমার মাথার মধ্যে আবর্জনায় ঢুকবে, ফাঁকা জায়গায় ফালতু জিনিস ঢুকবে। কিন্তু তুমি যদি সেই ব্রেনকেই ভালো কাজে ইউজ করতে চাও, তাহলে তোমাকে ভালো জিনিস দেখতে হবে, তোমাকে ভালো ক্লাস করতে হবে, তোমাকে ভালো কন্টেন্ট ভিডিও দেখতে হবে, তোমার মাথায় প্রোডাক্টিভ চিন্তা ঢুকাইতে হবে, তোমাকে ভালো কাজে ব্যস্ত রাখতে হবে, তোমাকে প্রেয়ার করতে হবে। তাইলে তোমার মাথার মধ্যে ভালো জিনিসপত্র আস্তে আস্তে করে ইনজেক্ট করবে। সো আমি এই কথাগুলো বললাম, এই পড়ার মধ্যে এই কথাগুলো কেন বলছি, এই কথাগুলো ইম্পর্টেন্ট। সারাদিন বসে রিলস দেখো, দেখো তোমার কি হবে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, দেখো আমরা অনেক ভালো ছিলাম এই কারণে যে আমাদের যুগে ভাইয়া টেকনোলজি ছিল না, রিলস মিলস দেখার তো কোনো কোশ্চেনই ওঠে না। আর রিলস আসছে কয় বছর হয়েছে? 2 বছর 3 বছর হয়েছে রিলস মিলস ঢুকছে। সর্বনাশ। তো বর্তমানে অনলাইন এডুকেশনে যেমন সুবিধা আসছে, অসুবিধাও আসছে। সুবিধা হইতে পারে, এই যে ভাইয়াদের ক্লাস তুমি দেখতে পাচ্ছ, নিয়াজ ভাইয়ের ক্লাস তুমি লাইভে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত জায়গায় বসে দেখতে পাচ্ছ, দ্যাটস সামথিং। আরেকটা হচ্ছে গিয়া, তুমি এই ক্লাস না দেখেই ফেসবুকে অনেক আদায়রা রিলসও দেখতে পারতেছে একই সময়। 95% স্টুডেন্ট ওই রিলসই দেখবে, এই ক্লাস দেখবে না তো। রিলসেই দেখবে হাজার হাজার ভিউ। সো আমিও যদি মনে করি রিলস মার্কা কাজবাজ শুরু করে দিতাম, ক্লাস আইসা নাচতাম, গান গাইতাম, চটকদার বিজ্ঞাপন মারতাম, দেখতাম আয় বাই আজকে যা ক্লাস নিছে না। তো বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। ফাইন, তো গেল এটা, অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। এবার আসো ক্লাসে, এবার আসো ক্লাসে। ফাইন, তো এই অঙ্কটা আমরা করে ফেলছি, এই অঙ্কটা আমরা করে ফেলছি। এই পর্যায়ে, এই পর্যায়ে আমরা যে টপিকটা দেখব, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার ঢালের থেকে অধিক খাড়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার ঢালের থেকে খাড়া, দেখছো না? আমরা এটা দেখছি। এখন কতটুকু খাড়া সেটা আমরা দেখব। দেখো, আমি আগের দিন দেখাইছিলাম, ওই কন্টেন্টটা আরেকবার বলে তারপরে কতটুকু খাড়া সেটা দেখা একটা চমৎকার অঙ্ক করাবো, যে অঙ্কটা বইয়েটাও আসে নাই বা ডিউতেও আসে নাই, এইচএসসিতেও আসে নাই, কিন্তু আমরা করব এবং এমন কনসেপ্ট পেয়ে যাব, তখন মনে হবে এই অঙ্ক যেহেতু পারি, এই অঙ্ক যেহেতু বুঝে গেছি, যে অঙ্ক বুয়েটে ডিউতে বা কোনো জায়গায় আসে নাই, বাট সেই অঙ্কটা করার পরে আমরা আরও বেশি কনফিডেন্ট হয়ে যাব। তো আমরা দেখছি, এই যে পিভি এর গ্রাফ যদি আমরা দেখি, আমরা এটা সবাই জানি যে
একই আয়তনের মধ্যে এই যে দেখো, এই যে একটা ভালো কনসেপ্ট। দেখো যে আমি যদি সমষ্ণ প্রক্রিয়ায় যদি আমি হচ্ছে কি একটা গ্রাফ দেখি, সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা হবে এই যে এ বিন্দুতে আছে, এইটা বি বিন্দুতে চলে আসবে, এ বিন্দু থেকে এটা বি বিন্দুতে আসলো, এইটা সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। এবং আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া দেখছি, এটা আরো খাড়া হয়, এইটা হচ্ছে এ থেকে সিতে আসছে। খেয়াল করে দেখো, এটা আসছে এ থেকে সিতে, কারণটা আমরা প্রথমে মুখে একটা শিখছি। দেখো বেশি খাড়া, এইটা বেশি খাড়া, এটা বেশি ঢালু, দুটা পাহাড়ের গাত্র মনে করে, দেখো কম ঢালু, উঠতে নিলে অল্প উঁচু, আর এটা দেখো বেশি উঁচু। তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, এটা সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, এইটা সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, আর নিচেরটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ সমস্ত প্রক্রিয়ার গ্রাফের থেকে কেন বেশি ঢালু, আমি একটা ব্যাখ্যা আগের দিন দিছিলাম, এই ব্যাখ্যা থেকে প্রথমে বুঝবা। এখন কতটুকু ঢালু সেটা আমরা বের করব। দেখো, তারপরে এটার উপরে ডিপেন্ড করে একটা অঙ্ক করবো। দেখো, সো খেয়াল করো, আয়তন এই সমষ্ণ প্রক্রিয়াতেও V1 থেকে V2 তে আসছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে এই V1 থেকে V2 তেই আসছে আয়তন, কিন্তু চাপ কিন্তু অত্যাধিক কমে গেছে। খেয়াল করো, এইখানে চাপ এই জায়গা থেকে এই জায়গাতে আসছিল, চাপ এতটুকু চাপ কম ছিল, আর এইখানে দেখো চাপ বেশি কমে গেছে, তাই না? কেন এটা হয়েছে? দেখো, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে দেখো যে আমরা লিখতে পারবো না P ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই V। আবার দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে দেখো যে P ইকুয়ালস টু K ডিভাইডেড বাই V টু দি পাওয়ার গামা। এবার খেয়াল করো, আমরা তো দেখতে পাচ্ছি যে আয়তন যদি বাড়ে, V যদি বাড়ে, P কমবে। কমন সেন্স, এই যে V ভাগ হচ্ছে, এটা যত বাড়বে P তত কমবে। এখানেও তাই, আয়তন যত বাড়বে P তত কমবে। বাট খেয়াল করে দেখো, গামার ভ্যালু তো সবসময় একের থেকে বেশি, তাহলে এখান থেকে চিন্তা করলে এটা তুমি বুঝে যাচ্ছ যে দেখো, এইখানে যদি V একটু বাড়াই P একটু কমবে, আর এখানে যদি V একটু বাড়াই সেটার পাওয়ার গামার ভ্যালু একের থেকে বেশি, মানে বেশি পাওয়ার দিলে কি বেশি দ্বারা ভাগ হবে। তার মানে এইখানে 1 ইউনিট যদি আয়তন বাড়াই, তাহলে ওই এক বৃদ্ধি পাবে, আর এখানে 1 বাড়াইলে ওই 1 যোগ হয়ে তার আবার পাওয়ার অনের থেকে বড়। তার মানে এখানে বেশি হারে চাপ কমবে। তার মানে বুঝতে পারছো যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই যে আয়তন যখন V1 থেকে V2 তে নিচ্ছি, তখন এইখান থেকে এই বিন্দুতে আসছে চাপ বেশি কমে নাই। এখানে চাপ ছিল PA, এখান থেকে PB তে আসছে, চাপ বেশি কমে নাই, কজ খালি আয়তনের বৃদ্ধি দ্বারা ভাগ হইছে। আর দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ওই আয়তনে একই পরিমাণ V1 থেকে V2 যদি বাড়াই, তাইলে সেটা আবার গামা পাওয়ার করে ভাগ করছি, এই জন্য দেখো চাপটা বেশিই কমছে, A থেকে C তে আসছে, দেখছো চাপটা বেশিই কমছে, এই জন্য ঢালু। এটা তো একটা কমন সেন্স দিয়ে আমরা বুঝলাম, সূত্র দিয়ে বুঝলাম। এখন কতটুকু ঢালু সেটা আমরা বের করতে চাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল কতটুকু ঢালু সেটা আমরা বের করতে চাই, আমরা চাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ সমষ্ণ প্রক্রিয়ার থেকে কত গুণ খাড়া। তার মানে এটা বুঝে গেছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল বেশি খাড়া, রুদ্ধতাপীয় ঢাল মানেই তো হচ্ছে গিয়ে খাড়া, ঢালু, বেশি ঢালু মানে খাড়া। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার থেকে বেশি, এটা বুঝে গেছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার থেকে বেশি, সমষ্ণ প্রক্রিয়ার ঢালের থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল বড়, এটা বুঝে গেছি। এখন কতটুকু বড় সেটা আমরা বের করতে চাই, হ্যাঁ এক্স্যাক্টলি, আয়শা কলি বলতো V এর পাওয়ার 1, আর একটা হচ্ছে V এর পাওয়ার 1 টু দি পাওয়ার 4।
এটা তো কমন সেন্স থেকে বুঝছি, এখন কত অ্যাকুরেটলি বের করতে চাই কতটুকু বড়। এবার আসো, এবার আসো, এইটা তো সবাই জানি। দেখো এবার আসো, এই মনোযোগ, দেখো আমাকে পড়াইতে দাও, আমি যখন 15টা ক্লাস নিব তখন তোমরা খুব মজা পাবা। এই পুরো প্লে লিস্টটা যখন পড়বা তখন তুমি খুব মজা পাবা, তাপগতিবিদ্যা শিখবা, এটার ব্যুৎপত্তি শিখবা, ইমাজিনেশন করতে পারবা। এটা এমনিও কেমিস্ট্রি লাইক চ্যাপ্টার ভাইয়া, পড়ায় সবাই, আমি তোমাকে আলাদা ফ্লেভার দিব, আমি তোমাকে ফুড ফর থট দিব, চিন্তার জন্য খাবার দিব, চিন্তার খোরাক দিব। তুমি চিন্তা করতে শিখবা, তুমি ফিজিক্সকে ভালোবাসতে শিখবা, এবং তুমি শুধু চিন্তা করতে শিখলা আর ফিজিক্সকে ভালোবাসতে শিখলা, পরীক্ষাকে তো অঙ্ক মিলাইতে পারলা না। এটাও হয়, অনেকে আছে যে থিঙ্কিং টিঙ্কিং সব গুছাই দিছে, ইমাজিনেশন করার ক্যাপাবিলিটি দিয়ে দিছে, স্টুডেন্টকে সব গুছাই দিছে, কিন্তু অঙ্ক করায় দেয় নাই, বা অঙ্ক মিলানোর প্র্যাকটিস বা অ্যাকুরেসি বা প্রিসিশন শিখায় নাই। সো আমি ওটাও তোমাকে অফার করব। মানে বেসিকলি তুমি চিন্তা করা শিখবা, চিন্তা কেমনে করতে হয় সেটা বুঝবা, প্যাশনেটলি ফিজিক্সটাকে ফিল করতে শিখবা, অঙ্কও করতে পারবা। এটা শুধু তাপগতিবিদ্যা। প্রথম দিকের ক্লাস যখন নিছি আমি স্যাটিসফাইড ছিলাম না। প্রথম 4-5টা ক্লাস যখন আমি নিছি, রোজার ভিতরে আমি 8টা ক্লাস নেই, তখন আমি প্রথম দিকের সূত্রগুলো সোজা ওগুলো গুছিয়ে গুছিয়ে পড়াইছি, গুছিয়ে গুছিয়ে পড়াইছি, জাস্ট গুছাই দিছি ছোট ছোট সূত্র। পোলাপান দেখি হই হই রই রই, ভাই কি ক্লাস, ভিউ টিউ দিয়ে অন্যরকম বেশি। তখনই আমি বুঝে গেছি কিরে, পোলাপান যখন বেশি ভিউ দেয় ক্লাসে জমায় হচ্ছে কি লাইভ করে, তখনই আমি বুঝি পড়ালেখা কম হইতেছে, রিলসগিরি বেশি হইতেছে। এই যে এখন যে স্টুডেন্টরা আছে এটা সলিড, এদেরকে পড়ানো যায়, এবং লাইভ রেকর্ডেড ক্লাস করে। আসলে যারা ভালো স্টুডেন্ট ওরা মেজরিটি রেকর্ডেডটাই করে, লাইভ যারা করে তারা খারাপ না, লাইভ যারা করে তারা সুপার, তারাও ভালো। কিন্তু লাইভ যখন হাজার হাজার স্টুডেন্ট করে তখন বুঝতে হবে এডি সবাইছে গাব গাছ। তো এখন যারা আছে লাইভে, দ্যাটস ওকে, অল আই এম ট্রাইং টু সে দ্য ট্রুথ ইজ ট্রুথ, তাই না, দ্য ন্যাকেড ট্রুথ। সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি এটা বলতে পারি যে তোমাদের ফিক্সটা ভালো লাগবে। এই যে রমজানের পরে যে ক্লাসগুলো নিচ্ছি, এগুলো আমার কাছে আরও বেশি ভালো লাগছে। 15টা ক্লাস শেষ হবে ভাই, ওইটুকি না, অটটুকি করে তুমি 10টা চ্যাপ্টার পড়ে যাও না, দেখবো না। ফাইন, সো এবার আসো, আমরা ঢাল মানে জানি, আমরা ঢাল মানে জানি, এটা সবাই জানি। ঢাল, কোনো একটা গ্রাফের ঢাল, গ্রাফের ঢাল, কোনো একটা গ্রাফের ঢাল, কোনো একটা গ্রাফের ঢাল কি বলো? এতটুকু ডিফারেন্সিয়েশন সবাই জানো যে কোনো একটা গ্রাফের ঢাল হচ্ছে গিয়া ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স কে আমরা বলি গ্রাফের ঢাল। এখন আমরা দুই প্রক্রিয়ায় গ্রাফের ঢাল বের করব। আমরা যে গ্রাফটির ঢাল বের করছি, আমরা যে গ্রাফটা নিয়ে আলোচনা করছি, আমরা যে গ্রাফগুলো নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে গিয়া পিভি গ্রাফ, পিভি গ্রাফ, পিভি গ্রাফ, চাপ আয়তনের গ্রাফ। তার মানে আমরা বুঝতেছি যে, তার মানে আমরা দেখতেছি যে, আমরা তার মানে দেখতেছি যে ওয়াই অক্ষে আছে পি, এই যে ওয়াই অক্ষে আছে পি, আমরা জানি ওয়াই অক্ষে আছে হচ্ছে গিয়ে পি, ওয়াই অক্ষে আছে পি, আর এক্স অক্ষে আছে ভি। এটা হয়তো বা সমস্ত প্রক্রিয়ার গ্রাফ বা whatever, এটা আমরা জানি সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে। ওকে ফাইন। তো এই যে সমস্ত প্রক্রিয়ার গ্রাফ, এই যে সমস্ত প্রক্রিয়ার গ্রাফ, তাহলে দেখতেছো এইটার ঢাল বের করা মানে কি হওয়া উচিত? ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স। সো ওয়াইটা মানে তো পি, মানে ডিপি ডি ভি, ডিপি ডিভি। দেখো ডিওয়াই মানে ডিপি আর ডিএক্স মানে ডিভি, তাই না? ডিএক্স মানে ডিভি, ডিপি ডিভি, নিশ্চয়ই বুঝতে পারতেছো। এই ওয়াই মানেই তো পি আর এক্স মানেই তো ভি। মানে আমরা দুইটা গ্রাফেরই ডিপি ডিভি যদি বের করি, আমরা দুইটা গ্রাফেরই ডিপি ডিভি যদি বের করি, আমরা দুইটা গ্রাফেরই ডিপি ডিভি বের করবো, ওটাই ঢাল। ঢাল বের করে তারপরে কম্পেয়ার করবো কার ঢাল কেমন। এবার আসো, এবার আসো, এই যে হয়ে গেছে, দেখো 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 কি চমৎকার, দেখো দেখো, তোমরা সবাই বুঝে ফেলবা। প্রথমে আমরা দেখবো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, প্রথমে আমরা কি দেখবো? আমি প্রথমে দেখবো হচ্ছে গিয়া সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, সমষ্ণ, সমষ্ণ, সমষ্ণ প্রক্রিয়ার। প্রথমে আমরা দেখবো সমষ্ণ প্রক্রিয়ার ঢালটা কত, সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়ার ঢাল। প্রথমে আমরা সমষ্ণ প্রক্রিয়ার ঢালটা বের করতে চাই, সমষ্ণ প্রক্রিয়ার ঢালটা বের করতে চাই। তো এখন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি এরই তো ঢাল বের করতে হবে, তার মানে পিভি এর সম্পর্ক লাগবে। আমরা এটা জানি যে পিভি সমস্ত প্রক্রিয়ায় পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সমস্ত প্রক্রিয়ার ঢাল পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে আমাদের এখানে কি করা উচিত? ডিফারেন্সিয়েট করা উচিত। আমাদের লাগবে ডিপি ডিভি,
আমাদের লাগবে ডিপি ডিভি, মানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এই গ্রাফকে দেখো ডিপি ডিভি লাগবে, মানে এটা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ভি এর সাপেক্ষে। তাহলে আমি এই সমীকরণকে বোথ সাইডকে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। দেখো এই যে ডি ডিভি, তাই না, ডি ডিভি দিয়ে বোথ সাইড আমরা ডিফারেন্সিয়েট করব। তোমরা নবীন বাচ্চা কাচ্চা, এই জন্য ভেঙে ভেঙে সব দেখাচ্ছি, ভেঙে দেখালে তো দোষ নাই। এই প্লে লিস্ট যখন থাকবে, যে কোনো বয়সের স্টুডেন্ট যখন দেখবে, সে হতে পারে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, অথবা অ্যাডমিশনে, ভেঙে দেখাইলে তো সবাই সব বুঝবা। এই জন্য আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসপত্র ভেঙে ভেঙে তোমাকে রিয়ালাইজ করতেছি। যে একটা কথা বলা আছে, সহজ কথা বলতে আমায় বলো, যে সহজ কথা যায় না বলা সহজে। সো ওই সহজ কথাগুলাই আমি বলে যাবো ফিজিক্সে, এই জন্যই তোমাদের কাছে ভালো লাগবে। ওকে, এই জন্য তোমাদেরকে ক্লাসে থাকতে হবে। ক্লাসে কেউ না থাকুক, আমি তো আছি, প্লে লিস্টটা ভালো হবে। ফাইন, এবার দেখো, এবার দেখো যে এবার দেখো যে এবার দেখো যে তুমি যখন এটাকে ডিফারেন্সিয়েট করবা, সমস্ত প্রক্রিয়ার ঢাল ডিফারেন্সিয়েট যখন তুমি করবা, এটাকে যখন তুমি ডিফারেন্সিয়েট করবা, তাহলে দেখো ডিফারেন্সিয়েট করলে এটা কি ইউভি এর সূত্রে পড়লো না, পি এবং ভি, ইউভি এর সূত্র। ডিফারেন্সিয়েশনে ইউভি এর সূত্র জানে না এমন কেউ নাই। আমরা জানি ডিডি এক্স অফ ইউভি, ইউ এবং ভি দুইটাই যদি এক্স এ ফাংশন হয়, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট একবার, তারপরে ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট একবার। তো ওই সূত্র অনুযায়ী, তো দেখো এই প্রথমে কি করব, পি কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করব। এই যে পি কে বাইরে রাখছি, এবার ভি কে ডিফারেন্সিয়েশন, তাহলে ডিভি ডিভি, ভি এর সাপেক্ষে ভি কে ডিফারেন্সিয়েশন প্লাস, এরপরে ভি কে বাইরে রাখবো, এই যে ভি, এবার পি কে ডিফারেন্সিয়েট করব, ডিপি ডিভি। আর বলো তো ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এটা সবাই জানি, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে জিরো, কনস্ট্যান্টের কোনো পরিবর্তন নাই, দ্যাট মিন্স তার পরিবর্তনের হার জিরো। এখন দেখো এই ডিপি ডিভি মানে তো এক, ভি এর সাপেক্ষে ভি এর ডিফারেন্সিয়েশন তো এক, এই ডিভি ডিভি, বুঝতেছো, ডি ডিভি অফ ভি, ভি এর সাপেক্ষে ভি এর ডিফারেন্সিয়েশন এক, মানে এখানে পি এক গুণ হবে, এটা তো এক গেল, প্লাস ভি ডিপি ডিভি, ডিপি ডিভি ইকুয়ালস টু জিরো। দেখো তো আমরা কি এটা চাই না? হ্যাঁ, আমরা তো এটাই চাই, আমরা তো এটাকেই চাই, এটাই তো ঢাল। ডিপি ডিভি মানেই তো ঢাল, পিভি গ্রাফের ডিপি ডিভি মানেই তো ঢাল, এই তো সেই ঢাল, এই তো সমস্ত প্রক্রিয়ার ঢাল, আমরা তো এই ঢালটাকেই চাই। তাহলে সমস্ত প্রক্রিয়ার ঢাল ইকুয়ালস টু, দেখো দেখো দেখো, এই যে ঢাল, সমস্ত প্রক্রিয়ার ঢাল, ঢাল ইকুয়ালস টু, এখানে আমরা লিখতে পাচ্ছি যে ঢাল ইকুয়ালস টু, এটা কত হবে, সমস্ত প্রক্রিয়ার ঢাল মানেই তো হচ্ছে গিয়া ডিপি ডিভি, ডিপি ডিভি, ইজন্ট ইট, ডিপি ডিভি। তাহলে এটাই কষ্ট, এটা ওই পাশে চলে গেলে মাইনাস পি, তাকে আবার ভি দ্বারা ভাগ করবো, মাইনাস পি বাই ভি, মাইনাস পি বাই ভি। দেখো সমস্ত প্রক্রিয়ার ঢালটা হবে মাইনাস পি বাই ভি, সমস্ত প্রক্রিয়ার ঢালটা হবে মাইনাস পি বাই ভি, সমস্ত প্রক্রিয়ার ঢাল মাইনাস পি বাই ভি। মানে যে কোনো বিন্দুতে যদি আমি ঢাল বের করতে চাই, সেই ক্ষেত্রে ওই বিন্দুর চাপ আর ওই বিন্দুর আয়তন জানলেই হবে, সামনে মাইনাস দিয়ে চাপকে আয়তন দ্বারা ভাগ করলেই ওই বিন্দুর সমস্ত প্রক্রিয়ার, এই যে সমস্ত প্রক্রিয়া যে কোনো বিন্দুর, লেটস এই বিন্দুর আমি চাপ আয়তন জানি, লেটস সমস্ত প্রক্রিয়ার গ্রাফ এটা ধরে নাও, এই যে এইটা সমস্ত প্রক্রিয়ার গ্রাফ, এখানে ছোট করে এঁকে দিচ্ছি। দেখো মনে করো এটা সমস্ত প্রক্রিয়ার গ্রাফ, মনে করো এটা সমস্ত প্রক্রিয়ার গ্রাফ, এটা ভি, এটা হচ্ছে গিয়া পি, এইখানে একটা সমস্ত প্রক্রিয়ার গ্রাফ আছে, এটা একটা সমস্ত প্রক্রিয়ার গ্রাফ। এখন আমি চাই যে এই বিন্দুতে ঢাল বের করতে, তাহলে এই বিন্দু যদি চাপ আয়তন জানি, আমি চাপ আর আয়তন জানি, তাহলে ঢাল বের করা খুবই সোজা, মাইনাস দিয়ে চাপের মান আর আয়তনের মান ভাগ করে দিব, তাইলেই সেটা হবে এই বিন্দুর ঢালের মান সমস্ত প্রক্রিয়ায়। সমস্ত প্রক্রিয়ার ঢাল আমরা জেনে ফেলছি, মাইনাস পি বাই ভি। এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল। আমরা এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কতটুকু ঢাল হবে সেটা বের করব, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল কতটুকু হবে সেটা আমরা বের করব, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল কত সেটা বের করব। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সম্পর্কটা কিরকম এটা আমরা জানি, এটাই শেষ টপিক আজকের, হ্যাঁ এটাই আজকে শেষ টপিক, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এরপর একটা ছোট একটা অঙ্ক করবো এবং এরপরে শেষ, এরপরে ছোট একটা অঙ্ক করব, এরপরে শেষ। এই যে ক্লাসে কিন্তু ছেলেপান একদমই ইদানিংকালে কমে যাও, লম্বা ক্লাস হলে, লম্বা কই 1 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট হয়েছে, 1 ঘন্টা 40 মিনিটের মতো হয়েছে, ক্লাসে থাকো না। এইটা কি প্রমাণ করে জানো? যখন ক্লাসে থাকো না, এটা কি প্রমাণ করে জানো? আমি যখন পরিশ্রম করে পড়াচ্ছি, ভাই ফিজিক্স বহু বছর পড়াচ্ছি, এমন না যে এই কালকে শুরু করছি, আমি বুঝি নাকি যে পোলাপান থায় না কেন, বহু বছর ফিজিক্স পড়াচ্ছি, গল্প করব, শত শত স্টুডেন্ট ক্লাস ভরে থাকবে,
একদম লিখে দিতে পারি আমি এটা। আমি গল্প করব, স্টুডেন্ট সংখ্যা সাই করে বাড়তে থাকবে, 200 300 400 500 হয়ে যাবে, খালি মোটিভেশনাল গল্প দিব, ভরপুর স্টুডেন্ট নিয়াজ বাইরে মাথায় নিয়ে নাচবে সবাই। ভাইয়ের কাছে এরকম বহুত কিছু আছে বলার মতো, কিন্তু ওইটি বলতেছি না, ক্লাসে আলফাল কথা বলার টাইম নেই। সো ক্লাসে যখন পড়াচ্ছি তখন যে গ্রুপ বা যে পেজ থেকে আমি পড়াচ্ছি সেই গ্রুপের স্টুডেন্ট সংখ্যা যখন আমি দেখি সাফিসিয়েন্টলি কম, যখন সলিড পড়াচ্ছি, তখন আমি বুঝে নিই যে ওইখানের স্টুডেন্টের স্ট্যান্ডার্ডটা কি। যারা লাইভে থাকে তাদেরকে ফিল্টার করে বলতে পারে এই কটা ভালো আছে, আর বাকিটি সব গেছে। রেকর্ডেড যারা করে তাদেরকেও একটা স্ট্যান্ডার্ড ধরে নিতে পারি, বাট যখন আমি দেখি যে যখন পড়ানো হলে স্টুডেন্টের সংখ্যা কমে যায়, তখন আমি ধরে নিই ওখানের স্টুডেন্টের স্ট্যান্ডার্ডটা কতটুকু ভালো খারাপ সেটা বোঝা যায়, তাই না? তো এই জিনিসটা আসলে তোমরা তোমাদের নামকে তুলে ধরো, আমি চাই তোমাদের নামকে তুলে ধরো, তোমাদেরকে আমি জাজ করে ফেলি এটা না হোক। ফাইন। তো এবার আসো তো হোয়াট এভার ইট ইজ, আই হ্যাভ টু টেক দ্য ক্লাস at that stage. Fine. So দেখো যে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখন এখানেও ঢাল বের করব, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ডি ডিভি, ডি ডিভি পি ভি টু দি পাওয়ার গামা ডি ডিভি কনস্ট্যান্ট, ডি ডিভি কনস্ট্যান্ট। তাহলে দেখো যে তাহলে দেখো যে তাহলে দেখো যে এই যে পি, এই যে পি, এই যে পি, এই যে পি, তাহলে কি করবো, এখানেও তো ইউভি, তাই না? প্রথমে আমি পি কে রেখে দিব, এই যে পি কে রেখে দিলাম, পি কে রেখে ডি ডিভি, পি কে রেখে ডি ডিভি, পি কে রেখে দূর, পি কে রেখে, আরে কি হলো সব দেখা হচ্ছে কেন, ডি ডিভি বি টু দি পাওয়ার গামা, এইটাকে প্রথমে ডিফারেন্সিয়েট, এরপর বি টু দি পাওয়ার গামাকে রেখে পি কে ডিফারেন্সিয়েট বি এর সাপেক্ষে। দেখো প্রথমে পি কে রেখে ভি টু দি পাওয়ার গামাকে ডিফারেন্সিয়েট, এরপরে ভি টু দি পাওয়ার গামাকে রেখে পি কে ডিফারেন্সিয়েট। আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে এটা পরিবর্তনের হার সবসময় কত হবে, 0 হবে। দেখো এরপর 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 দেখো ভি এর সাপেক্ষে ভি টু দি পাওয়ার গামাকে ডিফারেন্সিয়েট করলে, এই সূত্র সবাই নিশ্চয়ই জানি, তাই না? ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েট কি, এন আগে নামবে আর এক্স এর পাওয়ার এন থেকে 1 কমে যাবে, তাহলে এখানেও তাই হবে। দেখো পি, এই গামা নামবে আর ভি এর পাওয়ার গামা মাইনাস 1 1 কমে যাবে, তাই না? ওই যে এন নামছে, এন এর পাওয়ার 1 কমে গেছে, গেল। আর এইটাই তো ঢাল, এনারই তো আমরা চাই, আর এই অংশটা এরকমই থাকবে, ভি টু দি পাওয়ার গামা ডিপি ডিভি ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই যে ডিপি ডিভি, এই যে ডিপি ডিভি, এই যে ডিপি ডিভি, এই যে ডিপি ডিভি, এটাই তো ঢাল, ডিপি ডিভি এটাই ঢাল, ডিপি ডিভি এটাই হচ্ছে গিয়া ঢাল, এটাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, এই যে ডিপি ডিভি এটাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, ডিপি ডিভি এটাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল। তো এটাই আমাদের বের করতে হবে। তো দেখো এটা যদি আমি বের করতে চাই, এটা যদি আমি বের করতে চাই, তাহলে দেখো এইভাবে লিখতে পারবো যে ডিপি ডিভি, ডিপি ডিভি, ডিপি ডিভি ইকুয়ালস টু, ডিপি ডিভি ইকুয়ালস টু, এইটা ওই সাইডে চলে যাবে, মানে মাইনাস আসবে, মাইনাস দেখো পি ইন্টু গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, পি ইন্টু গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা, ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা। মাইনাস কেন আসছে, এটা পাশে চলে গেছে। এবার দেখো এই যে হয়ে গেছে, এইখান থেকেই তোমরা মনোযোগ দিলে বুঝে যাবা যে মাইনাস পি ইন্টু গামা, দেখো তো ভি টু দি পাওয়ার গামা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কি পাওয়ার গামা বিয়োগ হয়ে যাবে, এটা তো সবাই বুঝি, তাই না? ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাইনাস গামা, এই নিচে যেহেতু ভাগ আছে এই পাওয়ার ভি থেকে বিয়োগ হবে। তাহলে দেখো এই গামা আর মাইনাস গামা গেল কাইটা, তাহলে থাকবে ওখানে মাইনাস 1, তাহলে থাকবে ওখানে মাইনাস 1, ডিপি ডিভি, ডিপি ডিভি ইকুয়ালস টু, খেয়াল করো এখানে থাকবে মাইনাস 1, মানে পি ইন, ওহো, মাইনাস পি ইন্টু গামা ইন্টু দেখো ভি টু দি পাওয়ার মাইনাস 1 থাকে, এটা থেকে গেলে মাইনাস 1 থাকে, ভি টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/v, তাহলে খেয়াল করে দেখো 1/v যদি হয়, এই যে দেখো এই যে মাইনাস থাকলো সামনে, গামাটাকে সামনে লিখলাম, এই যে গামাটা আছে এই গামাটাকে আমি সামনে লিখলাম, মাইনাসটা পরে লিখলাম, কি উল্টে গেল, এই যে দেখো 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 আমি শুধুমাত্র গামাটাকে আগে লিখলাম, এইবার এই যে ব্র্যাকেট দিলাম মাইনাস পি, এই যে দেখো মাইনাস পি আছে, এই মাইনাস পি কে ব্র্যাকেটে লিখলাম, আর ভি টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/v মানে p/v,
খেয়াল করে দেখো, এই যে মাইনাস পি কে ব্র্যাকেটের মধ্যে নিছি, ভি টু দি পাওয়ার -1 মানে 1/v, এখানে যাচ্ছে এখানে গামা আছে, ডান 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 ডান। দেখো খুব মজা, এই অংশটাকে দেখি, এইটাই হচ্ছে এটার ঢাল, এটাই হবে এটার ঢাল। দেখো এটার ঢাল এটা, এটার ঢাল এটা, এটার ঢাল এটা, এটার ঢাল এটা। তাহলে এইখানে দেখো তো, এই অংশটাকে দেখে মনে হয়, দেখে যেন মনে হয় চিনি ইহারে, দেখে যেন মনে হয় চিনি ইহারে, দেখে যেন মনে হয় চিনি ইহারে। এইটাকে -p/v, -p/v কোথায় দেখছি? এটা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল। দেখো -p/v তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল। তাহলে আমরা পেয়ে গেছি, সরি এটা তো সমস্ত প্রক্রিয়ার ঢাল। তাহলে আমরা দেখতেছি সমস্ত প্রক্রিয়ার ঢালের সঙ্গে গামা গুণ করলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল। তাহলে বুঝতেছো কার ঢাল বড়? এই যে কোয়াইট কমন সেন্স। আমরা দেখে ফেলছি যে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, আমরা দেখলাম সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, সমষ্ণ প্রক্রিয়ার, সমষ্ণ প্রক্রিয়ার, সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, এই যে ডিপি ডিভি মানে ওই পিভি গ্রাফের ঢাল আর কি, -p/v। এক সেকেন্ড, এই মাইক্রোফোন খুলে গেছে। যাই হোক, এবার দেখো সমস্ত প্রক্রিয়ার গ্রাফ হচ্ছে -p/v, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, এটা সমস্ত প্রক্রিয়ার ঢাল। এরপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল ডিপি ডিভি, সেটা কত আসছে? গামা ইন্টু -p/v। তাইলে এই দুইটার ঢালের, এই দুইটার ঢালের অনুপাত কত আসছে এটা দেখেই বুঝতেছে। এখানে -p/v, এইখানে হচ্ছে গিয়া -p/v, আর এখানে হচ্ছে গিয়া -p/v তো আছে, তার থেকে গামা গুণ, মানে গামা গুণ বেশি, গামার ভ্যালু তো একের থেকে বেশি, মানে এটার ঢাল বেশি। এই দুইটা তো সমান, এটার ঢাল বেশি। এই দুইটা ঢালের যদি আমি অনুপাত নেই, এই দুইটা ঢালের যদি আমি এখানে অনুপাত নেই, তাইলে আমরা এটা লিখতে পারবো যে সমষ্ণ ঢাল, মানে প্রক্রিয়া টক্রিয়া তো লিখলাম না, সমষ্ণ ঢাল, সমষ্ণের যে ঢাল ডিভাইডেড বাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, রুদ্ধতাপীয় ঢাল, রুদ্ধতাপীয় ঢাল। এই দুইটার ঢালের অনুপাত কত আসবে? দেখো এইটা, এটা তো কাটা থাকবে 1/গামা। তাহলে দেখো তো রুদ্ধতাপীয় ঢাল, রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় ঢাল, রুদ্ধতাপীয় ঢাল ইকুয়ালস টু গামা ইন্টু সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, গামা ইন্টু সমষ্ণ ঢাল, গামা ইন্টু সমষ্ণ ঢাল, গামা ইন্টু সমষ্ণ ঢাল। তাহলে কোন ঢাল বড়? কার ঢাল বড়? কার ঢাল বড়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল বড়, কারণ দেখেই বুঝতেছি সমষ্ণ প্রক্রিয়ার ঢালের সঙ্গে গামাকে গুণ করাইলে গামার ভ্যালু তো একের থেকে বেশি, গামার ভ্যালু তো একের থেকে বেশি, তার মানে আমরা বুঝতে পারছি যে গামার ভ্যালু তো সবসময় একের থেকে বেশি, তার মানে আমরা বুঝতে পারতেছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল বড় হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল বড় হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল বড় হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল বড় হবে। এবং কত গুণ বড় হবে? গামা গুণ বড় হবে, গামা গুণ বড় হবে। এখন দেখো একটা ছোট্ট এমসিকিউ, অনেক লম্বা হয়ে গেছে ক্লাস, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, ছোট্ট একটা এমসিকিউ করে, ছোট্ট একটা ম্যাথ করেই অঙ্কটা শেষ। অঙ্কটা কি কি বলি, ক্লাসটা শেষ। ছোট্ট 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 ছোট্ট, একদম ছোট্ট, একদম ছোট্ট। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে গিয়া পি। তো দেখো, দেখো যে এইটা রুদ্ধ, এটা উপস, এইটা সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, এটা সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, এইটা এটা বলে দিচ্ছে স্লো, এটা বলে দিচ্ছে স্লো, স্লো মানে সমষ্ণ প্রক্রিয়া, আর এইটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ধুর, এইটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দেখো এইটা, এটা খাড়া, এটা খাড়া, তাই না? এইটা স্লো, এইটা স্লো, আর এইটা ফাস্ট। ফাস্ট মানে আমরা জানি দ্রুত যেটা হয় সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আর যেটা স্লো সেটা সমস্ত প্রক্রিয়া। এখন এই বিন্দুর স্থানাঙ্ক বলা আছে, এদের যে ছেদ বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক বলা আছে। এইখানে আয়তন আছে মিটার কিউবে, আর চাপ আছে নিউটন পার মিটার স্কোয়ারে। ওকে ফাইন। এই বিন্দুর স্থানাঙ্ক লেটসে বলে দিছে 10,7, 10,7। এবার বলছে, এবার বলছে যে এই যে প্রথম যে চিত্রটা হচ্ছে এ থেকে বিতে গেছে, আর এটা গেছে হচ্ছে গিয়া সি থেকে ডিতে। এখন বলছে এ বি এর ঢাল এবং সিডি এর ঢাল নির্ণয় করো। কি বলছে? যে স্লপ অফ এ বি, এটা কত? স্লপ মানে ঢাল। আর বলছে স্লোপ অফ
সিডি এটা কত নির্ণয় করতে বলছে। কোথাও কিন্তু বলে না রুদ্ধতাপীয় বা সমষ্ণ, কোথাও কি বলছে রুদ্ধতাপীয় বা সমষ্ণ? এই অঙ্ক তুমি বইয়ে পাবা না, এই অঙ্ক তুমি এইচএসসি তো পাবা না, এই অঙ্ক বইটাও আসে না। জাস্ট কনসেপ্ট জানলে তুমি দুধ বসাইতে পারবে, এমন আহামরি কঠিনও না, খালি কনসেপ্ট জানতে হবে, তাইলেই হয়েছে। তাইলে দেখো এইখানে যখনই বলছে স্লো, এখানে যখনই বলেছে স্লো, এটা যখনই বলছে স্লো, তখনই আমরা বুঝে গেছি এটা সমষ্ণ, কারণ সমস্ত প্রক্রিয়াগুলো স্লো হয়। যখনই বলছে ফাস্ট, তখন আমরা বুঝে গেছি এটা রুদ্ধতাপীয়, তখনই এটা বুঝে গেছি যে রুদ্ধতাপীয়। তাহলে প্রথমটা এই এবি প্রক্রিয়াটা হচ্ছে গিয়া, এবি প্রক্রিয়াটা হচ্ছে গিয়া সমস্ত প্রক্রিয়া। তাহলে সমস্ত প্রক্রিয়ার ঢাল, সমষ্ণ ঢাল। তাহলে এটা আমি লিখতে পারবো যে, এটা আমি লিখতে পারবো যে স্লপ, স্লপ অফ এবি, এটা তো সমস্ত প্রক্রিয়ার ঢাল। সমস্ত প্রক্রিয়ার ঢাল কি মনে আছে? একটু আগে দেখছি সমস্ত প্রক্রিয়ার ঢাল হচ্ছে গিয়ে মাইনাস, মাইনাস পি বাই ভি। তাহলে এই জায়গাতে দেখো যে, এই জায়গাতে ভুল করবে অনেকে, জানো ডেটা বসাইতে যা ভুল করবে, এইটারে বলবে অনেকে পি আর এইটারে বলবে ভি, বইয়ে এইভাবে করে লেখা থাকে তাই, বাট এটা তো ভুল। এক্স আগে থাকে না ওয়াই আগে থাকে ভাইয়া? এক্স আগে থাকে না ওয়াই আগে থাকে? বইয়ে তুমি দেখবে এটা প্রচলিত মিস্টেক। বইয়ে যত গ্রাফ আছে, বইয়ে যতই পিভি এর গ্রাফ আছে, স্থানাঙ্কগুলা উল্টা পাল্টা বসায় রাখছে। আমার এই ফিজিক্স বইয়ের উপরে মেজাজ খারাপ হয়। এই দেখো বইয়ের আমি ভুল ধরে দিচ্ছি, বড় মেজর মিস্টেক না, বাট ভালোই মিস্টেক। দেখো যে ফিজিক্স বইগুলোতে সব জায়গাতে এখানে দেখো P1 V1 P2 V2 লিখে রাখছে, P3 V3 P4 V4। বাই দা ওয়ে বলো তো, আমরা যখন স্থানাঙ্ক লিখি আগে এক্স লিখি নাকি ওয়াই লিখি? আগে এক্স তারপরে ওয়াই লিখি না? কনভেনশনটা কি? আগে ভুজ তারপরে কোটি। তাহলে দেখো এই ওয়াই কি ভুজ, এই পি কি ভুজ? পি তো কোটি, ওয়াই অক্ষ বরাবর আছে, তো ওয়াই রে আগে লিখে রাখছে। প্রত্যেকটা বইয়ে এই পিবি এর গ্রাফে এই কাজই করছে, এটা ভুল। এই বইয়ের এই জিনিসটা ঠিক করা উচিত, তাই না? কোঅর্ডিনেট যখন বসাচ্ছি তখন আমাকে আগে ভুজ বসাইতে হবে। এইখানে মেজরিটি এই ভুলটাই করবে, এই 10কে ধরে নেবে পি আর এই 7কে ধরে নেবে ভি, বাট এটা তো ভুল ভাইয়া। আগে তো বসে হচ্ছে গিয়া ভুজ, তারপরে তো কোটি। তার মানে ভুজ কোনটা? ভুজ কোনটা? এক্স অক্ষ, এই যে ভুজ কোনটা? এক্স অক্ষ। কি রে লেহাটা উঠে না কেন? হ্যাং করছে বোর্ড, ওয়েট করি, বোর্ড হ্যাং করছে। বিদুম লেখা দিছি আজকে বোর্ডে, ধূপ ধাপ লিখছি, এখন বোর্ডে লেখা উঠে না, হ্যাং করছে। আহা, মন খারাপ করে দিল, বোর্ড হ্যাং। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো সেই তো ব্যাপারটা, এমন এক্সাইটমেন্টাল লিখতে বোর্ডই হ্যাং করে গেছে। দেখো যে, তো এইটা কি হবে? এইটা হবে পি, সরি কি বলি, এইটা এই এই যে এইটা হবে ভি, এইটা হবে পি। আগে তো এক্স তারপরে ওয়াই। এই ভুলটা করো না, দ্রুত করতে যায় এই ভুল অনেকেই করে, ওই বইয়ের কনভেনশন উল্টা লিখছে তাই। তাহলে দেখো পি এর ভ্যালু 7, এই যে মাইনাস পি এর ভ্যালু 7 আর ভি এর ভ্যালু 10। তাইলে দেখো এ বি এর গ্রাফ হবে -0.7, -0.7। ওকে, এবার এবার স্লোপ, স্লোপ, স্লোপ অফ সিডি। সিডি কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এইটার ঢাল তো আমরা দেখছি গামা ইন্টু মাইনাস পি বাই ভি, গামা ইন্টু মাইনাস পি বাই ভি। কিছু না বলা থাকলে ইউজুয়ালি গামা আমরা 1.4ই ধরি, বাট এই অঙ্কে বলা থাকবে গামার ভ্যালু 1.4। আচ্ছা ফাইন, বক্স গ্যাসটার নাম বলা থাকবে, দ্বিপরমাণু হলে যেটা হয় আর কি। ফাইন, তাহলে গামার ভ্যালু 1.4, পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু 7, ভি এর ভ্যালু 10, 7/10। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে, এখান থেকে ক্যালকুলেশন করলে 1.4 ইন্টু -0.7, এই যে আসছে -0.98, -0.98। এবার ভাগ করে দেখো, এইটা এটা দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে গামা 1.4। ঠিক আছে ফাইন, ঠিক আছে। অনেক সময় এরকম একটা এমসিকিউ আসতে পারে, যদি বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢালের মান এত আর সমস্ত প্রক্রিয়ার ঢালের মান এত, এখন ওইখানে গামা বের করো। কি করবা? এখানে দেখতেছো সমস্ত প্রক্রিয়ার ঢালকে যদি সমস্ত প্রক্রিয়ার ঢালের মান বলে দেয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢালের মান বলে দেয়, তাহলে এই দুইটা ঢালের অনুপাতটা হবে 1/গামা। এখান থেকে গামা বের করতে পারবা। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, এরকম এমসিকিউ আসতে পারে, এরকম আসে নাই, আমি দেখি নাই কোনো জায়গায়, বাট এই সম্পর্কটা থেকে ডেফিনেটলি এরকম এমসিকিউ আসতে পারে। তো দীর্ঘ দিবস রজনী আমি পাড়ি দিলাম, 2 ঘন্টার একটি ক্লাস হয়ে গেল, তাই না? তো আজকে আমার উদ্দেশ্য ছিল আরও পড়ানো, আমার ইচ্ছে ছিল যে আরও আধা ঘন্টা পড়ানোর, পর সেটা আমি করবো না, 2 ঘন্টার বেশি ক্লাস নেওয়া যাবে না, স্টুডেন্টের কি বলে ওই যে মনোযোগের একটা টাইম স্প্যান আছে। সো আমরা বলেছিলাম যে এই ক্ষেত্রফলটা বের করব, এইটা 12 নাম্বার ক্লাসে আমি করব, আমাকে পড়াতে দিতে হবে, আমি পড়াবো, ডান।
বলে দিলাম আমি তোমাদেরকে, অভিমানের সুরে বলে দিলাম, আমি পড়াবো, প্রত্যেক দিন পড়াবো, এবং এই প্লেলিস্টটাকে যতক্ষণ না পর্যন্ত আমি বেস্ট বানাইতে পারি আমি পড়াইতে থাকবো। আমার কেউ আটকাইতে আসলে সেটা আমি মানবো না। এই যে লাস্টের দিন রেদওয়ান বলতেছিল ভাই এমনি করেন এমনি করেন, এইটিতে আমি খুব মন খারাপ করছি। আমি ফ্রাঙ্কলি বলতেছি আমাকে পড়াইতে দিতে হবে, তাতে স্টুডেন্টের কাছে জনপ্রিয়তা আমার লাগবে না, পড়াইতে দিতে হবে, আমি পড়াবো, খুবই সিম্পল। সো এটাকে বেস্ট প্লে লিস্ট বানানো পর্যন্ত আমি পড়াবো। সো এখন পর্যন্ত আমি যেখানে যাইতে চাই সেখানে যাই নাই, আমি বলে রাখলাম, বাট লাস্ট দুইটা ক্লাস নিয়ে আমার খুব শান্তি লাগতেছে। ওকে, সো আমরা কার্নো চক্রটাকে খুব ব্যাখ্যা করে পড়েছি। এখান থেকে আমরা বোর স্ট্যান্ডার্ড যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখেছি, আমরা বইয়ের স্ট্যান্ডার্ড কিছু অঙ্ক দেখলাম, আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং সমস্ত প্রক্রিয়া ঢালের সম্পর্কটা দেখলাম, এবং এখান থেকে কিছু এমসিকিউ দেখলাম। আমরা নেক্সট ক্লাসে ওই আবদ্ধ ক্ষেত্রফলটা কেমনে বের করে সেটা দেখবো 12 নাম্বার ক্লাসে। এবং এরপরে আমরা ওই দিনকেই রেফ্রিজারেটর পড়ে ফেলবো। রেফ্রিজারেটর যদি পড়া হয়ে যায়, রেফ্রিজারেটর পড়া হয়ে গেলেই আমরা এন্ট্রপিতে ঢুকবো। এন্ট্রপিতে বইয়ে যে অংশ আছে ওটা তো কম, বরফ গলার ক্ষেত্রে এন্ট্রপি আছে। আমরা সমস্ত প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন, সময়তন প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন, সমচাপীয় প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন, সব ধরনের এন্ট্রপি পরিবর্তন দেখবো। ওখান থেকে আমেজিং সব ম্যাথমেটিক্স দেখবো। এরপর টুকটাক কয়টা সংখ্যা পড়বো, এরপরে দেদারসে অঙ্ক করবো যত অঙ্ক আসছে। ক্লিয়ার? ফাইন। তো তোমরা এই পুরোটা ক্লাস জুড়ে যারা লাস্ট পর্যন্ত আমার সহযাত্রী ছিলে তাদেরকে অশেষ ধন্যবাদ। ক্লাসটি হয়তো বা লাইভে হচ্ছে, কিন্তু এই ক্লাসটি প্লেলিস্ট আকারে থেকে যাবে বহু বছর, তাই না? বহু বছর এই প্লেলিস্ট থেকে যাবে। সো আমি পড়াচ্ছি তাপগতিতে এমনভাবে যাতে করে ওই স্টুডেন্টগুলা যারা আসলে ফিজিক্সটাকে ফিল করে ভালো মতো পড়তে চায় তারা যুগের পর যুগ এই প্লেলিস্টটা দেখতে পারে। সো প্রথম দিকে আমরা স্লো বিল্ড আপ দিচ্ছি, তাই না? এটা এক্সপোনেনশিয়াল গ্রাফের মতো, প্রথমে আস্তে আস্তে পারে, লাস্টে এবার দেখবা যে আমরা পিকে আস্তে আস্তে করে উঠতেছি। তাইলে আমি আশা করব তোমরা যারা আজকে ক্লাসে ছিলে তাদের প্রত্যেককে বলবো পরবর্তী দিন তোমার দুজন করে বন্ধুকে তুমি বলবা যে আজকে আমার সঙ্গে ক্লাস করবি। ক্লাস হয় শনি সোম বুধ, আজকে এই সপ্তাহ লাস্ট ক্লাস বুধবার, এই যেটা ফ্রি হচ্ছে। প্রত্যেককে আমি দায়িত্ব দিলাম, জিম্মাদারি দিলাম, যে কয়জন এই লাস্ট পর্যন্ত আমার সহযাত্রী ছিল তাদের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকবে যে পরের দিন তোমার দুজন বন্ধুকে নিয়ে তুমি ক্লাসে ঢুকবা। বলে রাখবা কলেজে যায়, দোস্ত এই যে শনি সোম বুধ ক্লাস হয় রাত্র 10টায়, তোমার যে দুজন বেস্ট ফ্রেন্ড তোরা দুজন থাকবি আজকে ক্লাসে। তাইলে ক্লাসে ওদেরকে জোর করে রাখবা তুমি, কেন এখানে আমরা পড়ালেখাই করবো। সেইভাবে করে আমার সহযাত্রী আরও বাড়বে, তাতে আমার ক্লাস নিতে আরও বেশি ভালো লাগবে। যদি কেউ নাও থাকে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। থ্যাংক ইউ মিরাজ, ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড লাভ ইউ, বাই, আল্লাহ হাফেজ, টাটা টাটা টাটা, গুড নাইট, শুভরাত্রি, আস্তালা ভিস্তা, দেখা হবে পরবর্তী ক্লাসে। সোফা টেক কেয়ার, সবাই নোট করে গ্রুপে জানিয়ে দিও ক্লাসটি কেমন লাগছে। আল্লাহ হাফেজ, বাই, লাভ ইউ, বাই 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 বাই।